হ্যালো, হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? আমি অডিবল টু এভরিওয়ান? একটু কনফার্ম করিস, হ্যাঁ? হ্যাঁ, শোনা যাচ্ছে। বেশ বেশ। তো যেটা বলার সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল গুড ইভিনিং টু এভরিওয়ান, সকলকে জানাই শুভ সন্ধ্যা। তো যেটা বলার সেটা হচ্ছে তোদের যে মডার্ন ফিজিক্স কোর্সটা আছে, মানে মডার্ন ফিজিক্স যেটা রিসেন্ট এমপির কোর্স লঞ্চ হয়েছে, কোর PH7 কোর্স কোড। এই মডার্ন ফিজিক্স কোর্সটার এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড অনলি ফ্রি লাইভ সেশন। ওকে, after attending this live session, if you want to continue the full course, then in order to continue the full course, you have to register yourself in Mission Physics by buying our premium plan. Okay. তো দেখ, নতুন করে কিছু বলার নেই, তোরা সবাই জানিস রেজিস্ট্রেশন করার জন্য সিম্পলি আমাকে ইনবক্স করিস, ঠিক আছে? আর আর কি বলবো, আর হচ্ছে আর একটা কথা, যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আছিস তাদের এবারে ডিএসসি তে বেশ কয়েকটা পেপার আছে, তাই না? তো তোদের যদি বলিস ডিএসসি তে এবারে মডার্ন ফিজিক্সটা ডিএসসি 5 এ আছে, তারপর তোর ওই ইলেকট্রোডিনামিক্স বা ইলেকট্রোম্যাগনেটিজমটা ডিএসসি 6 এ আছে মনে হয়, হ্যাঁ। আর ডিএসসি 7 এ ম্যাথমেটিক্যাল ফিজিক্স 2, আর তারপর তোর ওই ডিএসসি 8 এ ওই স্পেশাল থিওরি রিলেটিভিটির সাথে একটু ক্লাসিক্যাল মেকানিক্সটা দিয়েছে, ঠিক আছে? তো তোদের ক্ষেত্রেও যে সিলেবাসটা আমরা দিচ্ছি দেখবি, যে মডার্ন ফিজিক্সের সিলেবাসটা তোদের যে ডিএসসি 5 এর সিলেবাসটা সেমই। তো ভাবার কিছু নেই অত, মানে সেমি কোর্স ওদের জন্য। ওদের বাকি পার্টগুলোর জন্য প্রত্যেকটা পার্টের জন্য একটা একটা করে ফ্রি ক্লাস হবে। মানে প্রথম ক্লাসগুলো আমরা ফ্রি বা ডেমো যাই বলিস না কেন, মানে লেকচারগুলো যেমন ফ্রি হয় হবে, তো সেগুলো খুব তাড়াতাড়ি নেওয়া হবে। 11 তারিখে হয়তো ইলেকট্রোডিনামিক্সটা হবে, আর আমি হয়তো ম্যাথমেটিক্যাল ফিজিক্সের ক্লাস খুব সম্ভবত খুব শীঘ্রই নেবো, 7 তারিখ বা 9 তারিখে নেবো। সমস্ত তোদের পরে জানিয়ে দেওয়া হবে, কোনো ব্যাপার নয়। তোদের এই মডার্ন ফিজিক্সটা যারা পড়াচ্ছেন তারা হচ্ছেন দুজনেই IIT কানপুরে এখন হায়ার স্টাডি করছেন। তাই জন্য হচ্ছেন সৈকত অধিকারী স্যার, এসে স্যার যেটা বলছিলাম, আর একটা হচ্ছে অয়ন রাজ, ঠিক আছে? তো তোদের দুজনে পড়াবেন। আজকে তোদের সৈকত স্যার প্রথম ক্লাসটা নেবেন, ঠিক আছে? তো স্যার, আর ইউ হেয়ার? স্যার, ইউ মে প্রসিড নাও। স্যার তোদের সিলেবাসটাও দেখিয়ে বলে দেবেন, তোদের সিলেবাস অলরেডি দেওয়া হয়েছে। আর একটা কথা, তোরা অনেকে এটা বলছিলিস বুকস এর ব্যাপারে, তো দেখ বুক লিস্ট দেওয়া হয়েছে, ঠিক আছে? বহু কিছু সফট কপি অ্যাভেলেবেল। তো যেটা বলা সেটা হচ্ছে যে সফট কপি, মানে সফট কপি বলতে আমি বলছি তোরা লাইব্রেরি ইউজ করতে শেখ, ঠিক আছে? লাইব্রেরি থেকে বহু বুকস, যে বুকস আছে সবকিছু লাইব্রেরিতে পেয়ে যাবি। একটা ইনহ্যান্ড হাতের কাছে রাখতে হয়, কিন্তু আমি বলবো আমাদের নোটসিপ মোডটা নে না, তারপর পরবর্তীকালে বলে দেবো কোনটা কি তোরা একটা ইনহ্যান্ড রাখবি। এখন তো বহু পুরোনো বুকসও কিনতে পাওয়া যায়, তো সেটা কোনো সমস্যার কারণ হবে না এখানে, ঠিক আছে? আর এই এন্টায়ার কোর্স ল্যাঙ্গুয়েজটা বেঙ্গলি হবে, ঠিক আছে? আর এখন তোদের এই মডার্ন ফিজিক্স কোর্সটা এক্সাক্ট প্রাইসিং হচ্ছে 2,500 টাকা, 2500। একটা 20% অফার চলছে, ঠিক আছে? তো ওই অফারে এখন 199, মানে 2,000 টাকায় ফুল কোর্স, ঠিক আছে? তো তোরা রেজিস্ট্রেশন করে নিস এখন, আজই ক্লাসটা কর, কোনো ব্যাপার না। মন দিয়ে ক্লাসগুলো শুনিস, কথাগুলো শুনিস, তাহলেই হবে। আর আরেকটা কথা, আমাকে একজন যেটা বলছিস MPSPT মানে কি, দেখ MPSPT ফর হচ্ছে MP ফর মিশন ফিজিক্স, S ফর স্পেশাল, P ফর প্রবলেম, T ফর টেস্ট, S ফর সিরিজ। তাহলে MPSPT হচ্ছে যে MP স্পেশাল প্রবলেম টেস্ট। এখানে হচ্ছে তোরা সমস্ত ইউনিভার্সিটি বলো কম্পিটিটিভ পারপাসে যেরকম প্রবলেম গুলো হয়, ভ্যারাইটিস টাইপের প্রবলেম, সেগুলো টেস্ট নেওয়া হয়। এখানে অনেক চেনা মুখ আমি দেখতে পাচ্ছি যারা জিনিসটা অলরেডি জানে। আর তোদের সিউর পারপাসে যে ফুল লেন্থ টেস্টে যেমন প্যাটার্ন হয়, সেই প্যাটার্ন অনুযায়ী তোদের পরীক্ষাও নেওয়া হবে, ঠিক আছে? সেটা কোনো ব্যাপার না। তো তোরা নির্দ্বিধায় থাকিস, এই নিয়ে চিন্তা করতে হবে না। তোরা ক্লাস কর, তাহলেই হবে। মন দিয়ে কথাগুলো শুনিস একটু, তাহলেই হবে। আর ক্লাসে রেসপন্স করিস, ঠিক আছে? বেশ বেশ। স্যার, আপনি শুরু করতে পারেন এখন। ওকে, আমার কথা প্রথমত শোনা যাচ্ছে তো? একটু রেসপন্স করতে হবে কিন্তু, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সবার প্রথমে যেটা বলি, ফার্স্ট অফ অল থ্যাংকস টু মিশন ফিজিক্স ফর দিস অপরচুনিটি। অ্যান্ড আমাদের যে মেন কোর্স সেটা হচ্ছে মডার্ন ফিজিক্স, তাই তো? কোর্সটার নাম কিন্তু কোয়ান্টাম মেকানিক্স নয়। সবার প্রথমে আগে যেটা আমাদের ক্লারিফাই করতে হবে, সেটা কিন্তু কোর্সটার নাম মডার্ন ফিজিক্স, ঠিক আছে? অবশ্যই আমরা কোয়ান্টাম মেকানিক্স শিখবো, কি কোয়ান্টাম মেকানিক্স কেন, তার আবির্ভাব, হাবিজাবি সব আছে, সেটা আমরা পরে যাবো। কিন্তু কোর্সটার মেন নাম হচ্ছে মডার্ন ফিজিক্স। তো এই কোর্সটা আমি পড়াবো। আমি তো প্রথমেই বলে দিল অপূর্বদা, আমি IIT কানপুরে এখন আছি, এবং আমার সাথে যে আরেকজন পড়াবে সেও IIT কানপুরে আছে, অনমন। এবং ইন্টারেস্টিংলি আমরা দুজন একই ব্যাচের, এবং আমরা ব্যাচমেট। এবং শুধু তাই নয়, আমরা দুজন রুমমেটও, ঠিক আছে? তো তোমাদের যেখানে এনি টাইম এনি রকম যত রকমের সমস্যা তোমাদের হবে, তোমরা ফিল ফ্রি টু আস্ক মি অ্যান্ড নট মি, হি অলসো। ওকে, তো আমি একটা প্রথমে সিলেবাসটা একটু আগে দেখিয়ে দিতে চাই সবার প্রথমে। আচ্ছা, অপূর্বটাকে লিভ হয়ে গেল নাকি? যাই হোক, আমি একটু স্ক্রিন শেয়ারটা অন করছি আগে।
স্ক্রিন শেয়ারটা হলে একটু রেসপন্ড করবি যে স্ক্রিন শেয়ারটা মানে দেখা যাচ্ছে কিনা না দেখা যাচ্ছে, ঠিক আছে? ওয়েট। এক মিনিট, স্ক্রিনটা দেখা যাচ্ছে? শেয়ার শেয়ার হয়েছে দেখা যাচ্ছে? একটু রেসপন্স করো। হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে। তো এটা হচ্ছে আমার বেসিক্যালি আইপ্যাড, তো আমি এটাই পড়াবো। তো মানে এখানেই যা বোর্ড ওয়ার্ক হবে, তো এখানেই সব হবে, ঠিক আছে? আর আমার যে মানে প্রেজেন্টেশন সেটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ ঠিক আছে। তো দেখ, আমি তোকে প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে এই কোর্সের নাম কিন্তু মডার্ন ফিজিক্স, এবং তার সাথে সাথে কোয়ান্টাম মেকানিক্সটা আমরা শিখবো। বাট তোদের এই যেহেতু এটা তোদের মানে ইনিশিয়াল কোর্স, প্রথম টার্মটা শুনছিস কোয়ান্টাম মেকানিক্স, তো তোদেরকে কোয়ান্টাম মেকানিক্স কি সেটা একটু অ্যাট দ্য এন্ড মানে তার কিছু অ্যাপ্লিকেশন জাস্ট তোদেরকে বোঝানো হবে। কিন্তু সবার প্রথমে তোদেরকে যেটা শেখানো হবে সেটা হচ্ছে তার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। মানে আমি কেন কোয়ান্টাম মেকানিক্স শিখবো, আমার কোয়ান্টাম মেকানিক্স শেখার পিছনে মেন মানে উদ্দেশ্যটা কি, এবং সেই কোয়ান্টাম মেকানিক্সটা কিভাবে ইভলভ হলো টাইমের সাপেক্ষে, কোথায় কোথায় গিয়ে ক্লাসিক্যাল মেকানিক্স ব্যর্থ হয়েছিল, কেন কেন ব্যর্থ হলো, আমাকে মানে কেন কোয়ান্টাম এই বিষয়টাকে আমাদের মানে ইন্ট্রোডিউস করতে হলো, ঠিক আছে? এই সমস্তগুলো আমরা শিখবো। তো আমি যদি প্রথমেই কোর্সটা সম্পর্কে একটু বলি, তো অবশ্যই কোর্সের নাম মডার্ন ফিজিক্স। জাস্ট মিনিট। হ্যাঁ, তো কোর্সের নাম হচ্ছে মডার্ন ফিজিক্স, এটা হচ্ছে কোর্স নেম। তার মধ্যে যে মেন, আমি যদি মানে মেন দুটো ভাগে ভাগ করি, তাহলে একটা হচ্ছে তোর বেসিক্যালি ইভলিউশন অফ কোয়ান্টাম মেকানিক্স, আর একটা হচ্ছে মেন কোয়ান্টাম মেকানিক্স। তার মধ্যে প্রথম যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে রেডিয়েশন অ্যান্ড ইটস নেচার, এবং বেসিক্স অফ কোয়ান্টাম মেকানিক্স, এবং স্ক্রোডিঞ্জার ইকুয়েশনের ইনিশিয়াল। এই প্রথম পার্ট মানে পার্টটুকু অনলাইন পড়াবে, ঠিক আছে? মানে বেসিক্যালি ইভলিউশন অফ কোয়ান্টাম মেকানিক্স যেটা হয় সেটা বেসিক্যালি অনলাইন পড়াবে। এবং তারপরে স্ক্রোডিঞ্জার ইকুয়েশন কি সেটা আপাতত এই নামগুলো সম্পর্কে মানে এত ভয় করার কিছু দরকার নেই। প্রথমত এইগুলো সবগুলি আমরা আস্তে আস্তে তোদেরকে জানাবো, তোদের সম্পর্কে অবগত করাবো ব্যাপারটা কি, ঠিক আছে? শুধু এইটুকু মনে রাখ। আচ্ছা, এমনি যে কেউ আমাকে বল, আমরা যখন ক্লাসিক্যাল মেকানিক্স শুরু করি, মানে ক্লাসিক্যাল মেকানিক্স থেকে যখন আমরা কিছু জিনিস ডিরাইভ করতে চাই, তখন আমাদের মেন ফান্ডামেন্টাল ইকুয়েশনটা কি? কেউ কি জানিস? সবাই আশা করি জানা উচিত এটা। রেসপন্স কর। আচ্ছা, আমার কথা শুনতে পাওয়া যাচ্ছে তো? কেউ রেসপন্স কর। আমরা যখন ক্লাসিক্যাল মেকানিক্স কোনো কিছু শুরু করি, আচ্ছা আমাকে এইটুকু আগে কেউ কনফার্ম কর, তোদের মধ্যে সবাই ক্লাসিক্যাল মেকানিক্স মানে আগে জানিস তো? দেখ, রেসপন্স না করলে কিন্তু আমিও কিছু তোদের মধ্যে তোদেরকে কিছু বোঝাতে পারবো না। ইন্টারাক্টিভ না হলে কিন্তু খুব সমস্যা আছে। তোরা হ্যাঁ না যা খুশি বলতে পারিস, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ জানি। সেটা বল মুখে যে হ্যাঁ কোয়ান্টাম ক্লাসিক্যাল মেকানিক্স আমরা জানি। আচ্ছা, আমি ওই জন্য তোকে জিজ্ঞাসা করলাম, আমরা ক্লাসিক্যাল মেকানিক্স যখন কিছু শুরু করি, আচ্ছা ক্লাসিক্যাল মেকানিক্স থেকে তখন মানে ক্লাসিক্যাল মেকানিক্স কি? আমার কাছে যে অবজারভেবল গুলো রয়েছে, অবজারভেবল মানে কি আমাদের ক্লাসিক্যালি অবজারভেবল, মানে ধর একটা গাড়ি যাচ্ছে, তারপরে ধর একটা সাপোজ একটা বল গড়িয়ে দিলি মেঝের মধ্যে, তো সেই তার ডাইনামিক্সটা আমরা স্টাডি করতে চাইছি, তাই তো? তো সেই ডাইনামিক্সটা আমরা যে স্টাডি করবো, সেই ডাইনামিক্স স্টাডি করার জন্য আমার কি ফান্ডামেন্টাল ইকুয়েশন হওয়া উচিত ক্লাসিক্যাল মেকানিক্স অনুযায়ী? রেসপন্স কর। আরে তোরা নিউটনের নাম শুনিস নি? এত ভাবতে হচ্ছে। অবশ্যই স্যার, নিউটনস ল। ক্লাসিক্যাল মেকানিক্স এফ মানে ইকস টু এম এ সেকেন্ড ল। হ্যাঁ সেটা তো আছেই, কিন্তু মেন মানে ওটা তো নিউটন ইকুয়েশন, নিউটন সেকেন্ড ল, তাই তো? হ্যাঁ নিউটন সেকেন্ড ল, তাই তো? তো আমাদের মেন ক্লাসিক্যাল মেকানিক্স দাঁড়িয়ে আছে কিন্তু নিউটন সেকেন্ড লর উপর। তো আমি যদি নিউটন সেকেন্ড লকে ঠিকঠাক ভাবে অ্যাপ্রোচ করে লাগাতে পারি, আমি অল আমাদের যে ভিজিবল রেঞ্জে যে সমস্ত জিনিসগুলো দেখতে পাই, তার যে ডাইনামিক্স মানে যে ক্লাসিক্যাল পার্টিকেল গুলো আছে, ক্লাসিক্যাল পার্টিকেলস ডাইনামিক্স গুলোকে আমরা স্টাডি করতে পারবো। তো সিমিলারলি এই স্ক্রোডিঞ্জার ইকুয়েশন হচ্ছে এমন একটা ইকুয়েশন, ঠিক আছে? এই স্ক্রোডিঞ্জার ইকুয়েশন থেকে আমরা কোয়ান্টাম মেকানিক্যাল যে কোনো সিস্টেমকে স্টাডি করতে পারবো। মানে আমরা যেমন যে কোনো ক্লাসিক্যাল সিস্টেমকে যখন স্টাডি করি, সেটা যেমন শুরু করি নিউটন ইকুয়েশন দিয়ে, তেমনি যখন আমরা কোনো কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম পড়বো বা কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাপ্লিকেশন পড়বো, তখন আমরা শুরুই করবো স্ক্রোডিঞ্জার ইকুয়েশন থেকে। কিন্তু তার আগে এই যে স্ক্রোডিঞ্জার ইকুয়েশন তো নাম্বার 3 আছে এখানে না, তো স্ক্রোডিঞ্জার ইকুয়েশন অবধি যে ইভলভ হয়েছে সময়ের সাথে, মানে সময়ের সাথে সাথে কোথায় কোথায় পরিবর্তন হয়েছে, কেন আসতে হয়েছে আমাদের স্ক্রোডিঞ্জার ইকুয়েশন অবধি,
কেন নিউটনস ল পুরো ব্যাপারটাকে ব্যাখ্যা করতে পারছিল না, ঠিক আছে। তো এত অব্দি যে পার্টটা পুরোটাই আমাদের অনিন্দা পড়াবে, ঠিক আছে। আর তারপরে যে পার্টটা রয়েছে এই যে অ্যাপ্লিকেশন অফ ডাইনামিক্যাল সিস্টেম, একটু ভয়েসটা একটু আসতে হচ্ছে। আচ্ছা ভয়েসটা একটু আসতে হচ্ছে, মানে অ্যাকচুয়ালি সমস্যা অন্য কিছু নয়, সমস্যা হচ্ছে তো মানে আমার তো পুরোপুরি হেডফোন নয়, তো সেই জন্য সমস্যা হচ্ছে। তো যাই হোক, আজকে তিনটে একটু ম্যানেজ করে নিই, নেক্সট ক্লাস থেকে যখন হবে তখন আমি হেডফোন ইউজ করবো। আমি এখন তো নিতে আছি, তো সেই জন্য হেডফোনটা মানে আমার কাছে দিই। তো মানে মানে কথা ক্লিয়ার, সেটা কোনো সমস্যা নেই, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কথা ক্লিয়ার আছে। আমি সামনে এখানে আমার লাইব্রেরি পুরো ফুল দিয়েই রেখেছি, তো এরপরেও একটু সমস্যা হতে পারে, বাট একটু ম্যানেজ করে নেই, ঠিক আছে। যাই হোক, এরপরে যে মেইন অ্যাপ্লিকেশন অফ দ্য ডাইনামিক্যাল সিস্টেম, এই যে এই পার্টটা রয়েছে, এখান থেকে তোমাদের অ্যাকচুয়াল কোয়ান্টাম মেকানিক্স শুরু হচ্ছে। তো সেই পার্টটা আমি পড়াবো। তার সাথে সাথে এই যে বলা আছে কোয়ান্টাম মেকানিক্স অফ সিম্পল হারমোনিক অসিলেটর, এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এই পার্টগুলো আমি পড়াবো। তো ক্লিয়ার এত অবধি, মানে কে কোন পার্টটা পড়বে সেই সম্পর্কে কোনো কারো কিছু ডাউট আছে? না, ঠিক আছে। না না। তো আরো সবাই আছে, আমি শুধুমাত্র দুজনের গলায় শুনতে পাচ্ছি বারবার, বাকিরাও একটু রেসপন্স করলে মানে ভালো হয় আর কি। মানে অ্যাটলিস্ট বোঝা উচিত যে আমাদের মানে কে কোন পার্টটা পড়াবে, তাহলে তোদেরও মানে মানে বুঝতে সুবিধা হবে আর কি, যে হ্যাঁ এই পার্টটা এই স্যার পড়াবেন, এই পার্টটা এই স্যার পড়াবেন। তো এত অব্দি ক্লিয়ার আমি যেটা বললাম, ঠিক আছে। মানে যে ইভলিউশন অফ কোয়ান্টাম মেকানিক্স, মানে কিভাবে কোয়ান্টাম মেকানিক্স এলো, তার মানে স্টেপ বাই স্টেপ সেটা পড়াবে অয়ন। আর কোয়ান্টাম মেকানিক্সের শ্রোডিঞ্জার ইকুয়েশন যখন ও পড়াবে, মানে যখন অব্দি শ্রোডিঞ্জার ইকুয়েশন চলে আসবে, তারপর থেকে যে মানে কোয়ান্টাম মেকানিক্যাল মানে যেগুলো অ্যাপ্লিকেশন আছে কোয়ান্টাম সিস্টেমের, তো সেগুলোকে আমি পড়াবো, ঠিক আছে। এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। তো হ্যাঁ, এবার রেফারেন্স বুক কি? তো বই দেখ, কোয়ান্টাম মেকানিক্সের লাখোখানেক বই বাজারে আছে। তো তার মধ্যে যদি কেউ ইনিশিয়ালাইজেশন করতে মানে শুরু করিস, আমার আমার যেটা মানে বলিস ওয়ান অফ দ্য ফেভারিট বই যখন কোয়ান্টাম মেকানিক্স কেউ প্রথম শুরু করে, সেটা হচ্ছে আর্থার বাইটার কনসেপ্ট অফ মডার্ন ফিজিক্স। আর্থার বাইটার এর মানে হার্ড কপি হয়তো তোরা মানে পাবি বলে মনে হয় না, কারণ এটার হার্ড কপি মানে পাবলিশ হওয়া বন্ধ হয়ে গেছে। তো কেউ যদি কলেজের দিকে থাকিস, একটু খোঁজ খবর নিতে পারিস পুরোনো বইয়ের দোকানগুলোতে, পুরোনো কপিগুলো কিছু পাওয়া যায়, ঠিক আছে। তো ইট ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট বুক। মানে ফার্স্ট পার্টটা যেটা আছে কোয়ান্টাম মেকানিক্সের তোদের, মানে ইভলিউশন অফ কোয়ান্টাম মেকানিক্স, যেখানে কোয়ান্টাম মেকানিক্স কিভাবে ইভলভ হয়েছে, সেই পার্টটার জন্য ওয়ান অফ দ্য বেস্ট বুক ইজ আর্থার বাইটার। এছাড়াও যখন অয়ন পড়াবে তখন অয়নও নিশ্চয়ই কিছু বই বলবে, আশা করি ও কিছু বলবে, ঠিক আছে। তো আমার মতে আর্থার বাইটার থেকে শুরু করা উচিত। তো তারপরে কোয়ান্টাম মেকানিক্স যে পার্টটা রয়েছে, তার জন্য ডেভিড জে গ্রিফিথ, এটাও খুব ভালো বই। ডেভিড জে গ্রিফিথ এই বইটার মধ্যে থিওরিটিক্যাল অ্যাপ্রোচটা খুব ভালো। আবার আরেকটা আছে জেটলি। জেটলির মধ্যে ওরা হচ্ছে নিউমেরিক্যাল অ্যাপ্রোচে বেশি জিনিসটাকে ডিল করে। মানে গ্রিফিথ আর জেটলি এই দুটো বইয়ের মধ্যে পার্থক্য খুব কমই আছে। শুধু শুধু মানে মেন পার্থক্যটা হচ্ছে দুজনের অ্যাপ্রোচ। গ্রিফিথ মানে বেসিক্যালি থিওরিটিক্যাল অ্যাপ্রোচ দিয়ে পুরোটাকে ডিলাইভ করার চেষ্টা করেছে, অঙ্ক তাতে আছে বাট একটু কম। কিন্তু জেটলি হচ্ছে পুরোপুরি নিউমেরিক্যাল অ্যাপ্রোচ দিয়ে আছে, মানে ম্যাথমেটিক্স বেশি সলভ করেছে, ঠিক আছে। তো এইটাই পার্থক্য, বাট ওভারঅল দুটো বই কিন্তু খুবই ভালো। এছাড়াও কোয়ান্টাম মেকানিক্স বাই এইচ সি ভার্মা আছে, এটাও খুব ভালো বই। তোরা এইচ সি ভার্মান অনেকে যখন ক্লাস 11-12 তোরা পড়তিস, তোরা কনসেপ্ট অফ মডার্ন ফিজিক্স পড়েছিস, ঠিক আছে। তো সেই এইচ সি ভার্মারই একটা বই। তো এইটা যেটা আছে, তো ডেভিড জে গ্রিফিথ আর জেটলি, এই দুটোর কিন্তু পিডিএফ ভার্সন মানে অ্যাভেলেবেল আছে, তোরা চাইলে ডাউনলোড করে নিতে পারিস, বা বললে আমি গ্রুপেতে শেয়ার করে দেবো, সেটা কোনো সমস্যা নেই। এছাড়াও তোরা ফাইনম্যান লেকচার দেখতে পারিস, ফাইনম্যান লেকচারও খুব ভালো। মানে এটা মানে ফাইনম্যান লেকচার মানে বেসিক্যালি তোর পুরোটাই গল্পের ছলে বলা আছে, খুব ভালো, তোরা দেখতে পারিস। বাট ইনিশিয়ালাইজেশন থেকে যদি তোরা শুরু করতে চাস, তাহলে অবশ্যই আর্থার বাইজার এই ওয়ান অফ দ্য বেস্ট, ঠিক আছে। এখানে অনেক বাজারে অনেক বই আছে, তো সেই সমস্ত বইগুলো তো সব সব পড়া সম্ভব নয়। আমার মতে যেটা সেটা হচ্ছে তোমরা একটা দুটো বইকে ধরো এবং সেটা থারোলি পড়ে যাও। তো সেটা মানে সেখান থেকে অনেক কিছু জিনিস শিখতে পারো, ঠিক আছে। তো বই সম্পর্কে আরো কোনো কিছু আর ডাউট আছে, বা আরো কারো কিছু সাজেশন আছে, বা কিছু এনি কাইন্ড অফ? কোয়ান্টাম মেকানিক্সে কি নিউটনের ল পুরো ফেল করে যাচ্ছে? সেটা আমরা আসবো, অবশ্যই আসবো, সেটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, সেটা আমি আসবো। অবশ্যই ফেল করে যাচ্ছে, কিন্তু ফেল কোথায় করছে? ক্লাসিক্যাল যে আমরা রিজিমটা দেখি, যে ক্লাসিক্যাল যে আমরা পার্টিকেল গুলো দেখি, একটা মানে বাস চলে যাচ্ছে, একটা ট্রেন ছুটছে, ঠিক আছে। তো সেই সমস্ত গুলো ক্লাসিক্যাল মেকানিক্সে তো নিউটন ল পুরোপুরি একদম 100% ঠিক, ওখানে কোনো রকম কোনো মানে তোর বাধা নেই, ঠিক আছে। আর যেটা মেন সমস্যা সেটা হচ্ছে আমার আসবো, তোমরা যখন ওই ইভলিউশন গুলো পড়বে তখন তখন তোমরা সেটা বুঝবে। সেখানে আমরা বেসিক্যালি দেখবো যে
অবশ্যই নিউটনস ল ফেল আছে, মানে নিউটনস ল পুরোপুরি ভুল নয়, অবশ্যই নিউটনস ল ভুল নয়, বাট নিউটনস ল মানে নিউটনস লয়ের যে ডোমেন, সেই ডোমেনটার বাইরে গেলে তখন আর ওটা ভ্যালিড নয়। এটা হচ্ছে মানে মেন ফান্ডা। নিউটনস ল কিন্তু ভুল নয়, আমি একবারও বলছি না যে নিউটনস ল ভুল। নিউটনস ল একদমই ঠিক, সেটা তার নিজস্ব ডোমেনের মধ্যে ঠিক, ঠিক আছে। সেই ডোমেন থেকে যখন আমরা বাইরে যাবো তখন আমরা নিউটনস ল লাগাতে পারবো না। ক্লিয়ার? যে কোশ্চেনটা করি। হ্যাঁ হ্যাঁ। আর বাকিরা কিছু বলবি? বুক সম্পর্কে কারো কিছু কোনো ডাউট আছে? এখনো বলতে পারিস। না ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো বেসিক্যালি যেটা মেন কথা সেটা হচ্ছে এত অব্দি যেটা মানে মেন রিস্ক সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের দুটো পার্ট আমাদের এখানে পড়তে হবে। একটা হচ্ছে প্রথম ইভলিউশন অফ কোয়ান্টাম মেকানিক্স, আর 2 নম্বর হচ্ছে মেন কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম ডায়নামিক্স, ঠিক আছে। এবং তার জন্য মেন যে বই সেটা হচ্ছে প্রথমেই বললাম ইনিশিয়াল পার্টটার জন্য আর্থার ভাইজার, আর তার নেক্সট পার্টটার জন্য কোয়ান্টাম যে ডায়নামিক্স আছে বা কোয়ান্টাম মেকানিক্স যেটা বলিস তার জন্য গ্রিফিথ, জেটলি, যে কোনো একটা ফলো করতে পারিস, বা তার যেটা মনে হবে সেটা ফলো করিস, সেটা ভার্মা আছে, ঠিক আছে। এটা হচ্ছে মেন ব্যাপার। তো অপূর্ব আমি একটা করে মানে জিজ্ঞাসা করতে চাই, রেকর্ডিং কি শুরু হয়ে গেছে? তাহলে আমি মানে নেক্সটে যাবো আর কি। অপূর্বদা এখন যেহেতু হল কর। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এত অবধি যদি কারো কোনো ডাউট না থাকে তাহলে আমি মেন একটু আজকে তো বেসিক্যালি মানে আমি ফিলটা দেওয়ার চেষ্টা করছি যে আমরা কি পড়তে চলেছি আর কি না পড়তে চলেছি, ঠিক আছে। তো আমি অ্যাকচুয়ালি আমি খুলি যেখানে আমি লিখবো অ্যাকচুয়ালি। ওকে, তো এটা হচ্ছে আমার বেসিক্যালি বোর্ড ওয়ার্ক, মানে আমি সমস্ত যে বোর্ড ওয়ার্কটা আছে পুরোপুরি এখানেই করবো, ঠিক আছে। তো বেসিক্যালি যেটা শুরু করা উচিত যেখান থেকে, যে সেটা হচ্ছে মেন যে আমি কোশ্চেনটা প্রথমে সবাইকে করেছিলাম যে ক্লাসিক্যাল মেকানিক্স। তো ক্লাসিক্যাল মেকানিক্সের আমার বেসিক যে ফান্ডা সেটা অবশ্যই শুরু হবে নিউটনস ল থেকে। কিন্তু আমরা কোয়ান্টাম মেকানিক্স অ্যাকচুয়ালি কি শিখবো? কোয়ান্টাম মেকানিক্স আমরা মেন যেটা টপিক মানে যেটা মেন বেসিক ফান্ডা সেটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স কোথায় কোথায় ব্যর্থ, সেই সমস্ত ব্যর্থ যে জায়গাগুলো আছে সেগুলোকে আমরা পিক করবো, পিক করে সেখান থেকে আমরা নতুন একটা ডায়নামিক শিখবো, সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। এটা হচ্ছে আপাতত মানে মানে বেসিক আমাদের আইডিয়া অ্যাকচুয়ালি। তো ঠিক আছে। তো একটা বেসিক এক্সাম্পল থেকে আমি যদি শুরু করতে চাই, সেটা হচ্ছে আমাদের ওভারঅল ফিজিক্স যেটা আছে, ওভারঅল ফিজিক্সটাকে আমরা মেনলি 4টে ভাগে ভাগ করতে পারবো, ঠিক আছে। বেসিক্যালি 4টে ভাগে ভাগ করতে পারবো। তো মেন 4টে ভাগ কি? দেখ, ধরে নে তোর কাছে একটা পার্টিকেল আছে যার মাসটা হচ্ছে এম, সেটা ধরে নে ইন জেনারেল ক্লাসিক্যাল পার্টিকেল, ঠিক আছে। একটা এম ভরের একটা পার্টিকেল বা এম ভরের একটা মাস যাই বলিস না কেন, সেটা একটা ভি ভেলোসিটি নিয়ে সামনের দিকে মুভ করছে, যে কোনো ডিরেকশনে মুভ করছে। তো এর মধ্যে কি কি কন্ডিশন আমি লাগাতে পারি? প্রথম কন্ডিশন যেটা, যদি আমার এই পার্টিকেলটা এমন ভেলোসিটির মধ্যে দিয়ে যায় যে ভেলোসিটিটা মানে যেই ভেলোসিটিটা আমাদের নর্মাল আমরা মানে ক্লাসিক্যালি যেগুলোকে ডিল করি মানে ধর একটা সামথিং 5 কেজি ভরের একটা কোনো তুই ধর লোহার বল নিয়েছিস, সেই লোহার বলকে তুই একটা ফ্লোরে গড়িয়ে দিবি। তো সেই ফ্লোরে যদি গড়িয়ে দিবি, তো তার যে ডাইনামিক্স যেটা আছে, মানে কি ডাইনামিক্স আমি একটু লিখি তাহলে লিখলে বুঝতে পারবি। আচ্ছা, আমাকে তোরাই তোরাই রেসপন্স করবি। আচ্ছা, আমি প্রথমেই বললাম যেটা ক্লাসিক্যাল মেকানিক্স আমরা শুরু করবো কি দিয়ে? নিউটনের ইয়ে দিয়ে, গতিসূত্র। গতিসূত্র আছে, নিউটনের সেকেন্ড ল দিয়ে, তাই তো? তার মানে আমার ক্লাসিক্যাল মেকানিক্স আমি যেখানে লিখি যে আমার ক্লাসিক্যাল মেকানিক্স, আচ্ছা লেখাটা দেখা যাচ্ছে তো যেটা আমি লিখছি? হ্যাঁ হ্যাঁ। তো ক্লাসিক্যাল মেকানিক্স যেটা আমার কাছে আছে, সেই ক্লাসিক্যাল মেকানিক্সের যেটা আমার মেন কি ইকুয়েশন, সেটা হচ্ছে কি নিউটনস ল, ঠিক আছে। এটা হচ্ছে আমার মেন ফান্ডা। কেউ আমাকে বল নিউটনস লটা কি? বেসিক্যালি নিউটনস ল মানে আমার নিউটনের সেকেন্ড লটা কি আমার মেন, আমি এখানে মেন মানে ফর্মুলা হিসেবে মানে ট্রিট করছি নিউটন সেকেন্ড ল। বল কি একজন বল আমাকে নিউটনের সেকেন্ড লটা কি? F equals to ma.
F equal to Fটা কি? টোটাল ফোর্স বা নেট ফোর্স এটা। নেট ফোর্স অ্যাপ্লাইড অন দ্য সিস্টেম, তাই তো? মানে ওই যে আমি যে বডিটার কথা বললাম, সেই বডিটার উপর নেট ফোর্স করো, তাই তো? রেসপন্স করে টু হ্যাঁ এটা ভেক্টর কোয়ান্টিটি, আর এটা হচ্ছে আমার অ্যাক্সেলারেশন, তাই তো? এমটা কি? এমটা হচ্ছে আমার মাস অফ দ্য বডি। আর এটা কি? এটা হচ্ছে আমার অ্যাক্সেলারেশন। পুরোপুরি লিখছি না, অ্যাক্সেলারেশন। তো আমি যদি এটাকে পজিশনের ফর্মে লিখতে চাইলে আমি কি লিখবো? আমি কি এটা লিখতে পারবো? এম v2x dt স্কয়ার ইকুয়াল টু mx, তাই তো? হ্যাঁ হ্যাঁ এবার দেখ, তোকে যদি এখানে এনি কাইন্ড অফ ফোর্স তোকে বলে দেয় যেটা ওই পার্টিকেলটার উপর কাজ করছে, এবং তুই যদি এখান থেকে অ্যাক্সিলারেশনটা বের করে নিতে পারিস, v2x dt স্কয়ার মানে তো অ্যাক্সিলারেশন। হ্যাঁ তার মানে এটা আমার ডান দিকটা কি হবে? অ্যাক্সিলারেশন। তো তুই যদি এটা বের করে নিতে পারিস, তুই দেখ প্রত্যেকটা সময়ে তুই পার্টিকেলটাকে পুরোপুরি ট্র্যাক করতে পারছিস, পারছিস না? তুই দেখ এই v2x dt স্কয়ার যেটা আছে, তাকে একবার ইন্টিগ্রেশন করে তুই কি পাবি বলতো? dx dt পাবি না? মানে কি হবে? তুই ভেলোসিটি পাবি। হ্যাঁ আবার তাকে আরেকবার ইন্টিগ্রেশন করে কি পাবি? তুই x অ্যাজ এ ফাংশন অফ টাইম পেয়ে যাবি, মানে কি? পজিশন পেয়ে যাবি, ঠিক? হ্যাঁ বাকি না রেসপন্স কর, বাকিরাও রেসপন্স কর, না হলে কিন্তু সমস্যা হচ্ছে, মানে সমস্যা হবে, তোদেরই সমস্যা হবে। এইটুকু কিন্তু বেসিক ক্লাসিক্যাল মেকানিক্স, এর মধ্যে কোনো রকম আমি কিন্তু কোনো কোয়ান্টামে এখনো ঢুকিনি। আমি বেসিক ক্লাসিক্যাল মেকানিক্স তোরা যেটা পড়ে এসেছিস আগের সেমিস্টারে বা যেখানেই পড়ি, সেটা আমি কিন্তু বেসিক তোদের বোঝানোর চেষ্টা করছি যে ক্লাসিক্যাল মেকানিক্স কি অ্যাকচুয়ালি। ক্লাসিক্যাল মেকানিক্স নাথিং বাট এ নিউটন সেকেন্ড ল, আর কিছু নয়। নিউটন সেকেন্ড ল আমি যদি জানি, আমি একটা পার্টিকেল তোকে বলে দিলাম, পার্টিকেলের উপর নেট ফোর্স তোকে দিয়ে দিলাম, তুই ব্যাস, তোর আর কিচ্ছু লাগবে না, তুই পার্টিকেলটাকে যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে ট্র্যাক করতে পারবি, মানে পার্টিকেলটার ডাইনামিক্সটাকে তুই পুরোপুরি স্টাডি করতে পারবি। ডাইনামিক্স মানে কি? ডাইনামিক্স মানে নাথিং বাট পজিশন এট এ পার্টিকুলার টাইম, ঠিক আছে? বুঝতে পারলি? হ্যাঁ বাকিরা বাকিরা হ্যাঁ এবার আমি আগের এক্সাম্পলটা ফিরে যাই একবার চট করে। এবার ধর তোর কাছে একটা পার্টিকেল রয়েছে, বা পার্টিকেল বা যাই বলিস না কেন, ধর এটা ইন জেনারেল এখন ক্লাসিক্যাল পার্টিকেল, ঠিক আছে? ধর এটা ক্লাসিক্যাল পার্টিকেল, তাহলে তার মাসটা হচ্ছে ধর এম, তার ভেলোসিটিটা হচ্ছে তার ভি। এবার আমার এখানে কি কি কন্ডিশন হতে পারে? আমি যদি আবার আমার বোর্ডে ফিরে যাই, দেখো। Yes. তো কি ব্যাপারটা হচ্ছে আমার ওখানে, যে আমার একটা মাস আছে, যার এটা হচ্ছে তোর যে পার্টিকেলটা আছে, ধর পার্টিকেল যার মাসটা হচ্ছে এম, এবং সে ভি ভেলোসিটিতে যাচ্ছে। তো আমার এখানে মেন দুটো কনস্ট্যান্ট কি? একটা হচ্ছে মাস, একটা হচ্ছে ভেলোসিটি, রাইট? হ্যাঁ ওকে। এবার দেখ, আমি বললাম আমার যে মাসটা আছে তার উপর আমি কি কি কন্ডিশন লাগাতে পারবো। দেখ, আমি বলছি আমার মাস যেটা আছে সেই এমটা ভেরি ভেরি স্মল। ভেরি ভেরি স্মল মানে কি? ধর আমি বললাম এই মাস যেটা আছে, আমি এতক্ষণ ধরে বলছিলাম একটা ধর লোহার বল। এবার আমি বলছি না, আমার কাছে একটা লোহার বল নয়, আমার কাছে যে বলটা আছে সেটা হচ্ছে তোর একটা ইলেকট্রন। ইলেকট্রনের মাস কি জানিস কত? 1.68 ওরকম সামথিং। 1.66 ইলেকট্রনের চার্জ দেয়। ও সরি। আমি বলছি ইলেকট্রনের মাস কত, মাস অফ ইলেকট্রন। ইলেকট্রনের চার্জ কত? চার্জ বল আগে, ইলেকট্রনের চার্জ কত? আরে বাকিরা কেউ জানিস না আরো? এত সবাই আছিস?
ইলেকট্রনের চার্জ কি রে? অফ দ্য অর্ডার অফ 10 টু দি পাওয়ার -19 কুলম্ব না? হ্যাঁ যদি আমি পুরোপুরি লিখি কি লিখবো? 1.602 10 টু দি পাওয়ার -19 কুলম্ব, তাই তো? আর হ্যাঁ হ্যাঁ মাস অফ দ্য ইলেকট্রন কত? 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার -31 কেজি। মানে বুঝতে পারছিস কতটা ছোট এটা? 10 টু দি পাওয়ার -31, ঠিক আছে? বুঝতে পারলি ব্যাপারটা কি? হ্যাঁ কিন্তু আমার কাছে যে মাসটা ছিল আমি বললাম সেই মাসটা হচ্ছে আমার অনেক অনেক স্মল, মানে তার মানে ধর একটা ইলেকট্রন। আমি বললাম না না, আমার যে মাসটা ছিল সেটা একটা ধর নর্মাল যে বল আমার কাছে আছে সেটা হচ্ছে ধর মেটাল বল, তার ওয়েট মোটামুটি কিরকম ধর 5 কেজি। মানে আমি আমার যে মাস যেটা ছিল সেই মাসটার উপর দুটো কনস্ট্যান্ট লাগালাম। কি কি কনস্ট্যান্ট মানে বাধা, ঠিক আছে? বাধা মানে হচ্ছে কন্ডিশন, ঠিক আছে? যেমন ধর আমি বললাম আমার যে মাসটা ছিল সেই মাসটা হচ্ছে একটা ইলেকট্রন, একবার আমি ধরবো একটা ইলেকট্রন, আমি আরেকবার ধরবো যে আমার নর্মাল মেটাল বল, ঠিক আছে? ক্লিয়ার এত অব্দি? হ্যাঁ এবার আমি বলছি না যে ভেলোসিটি আমার কাছে আছে, যে ভেলোসিটিটাও দুরকম হতে পারে। কিরকম কিরকম হতে পারে? ভেলোসিটি আমার হতে পারে যে ভেলোসিটিটা খুব হাই, ভেরি হাই ভেলোসিটি, ভেরি হাই, অথবা আমাদের মডারেট ভেলোসিটি। মডারেট ভেলোসিটি মানে আমরা সচরাচর যে একটা বাস যে যাচ্ছে ধর 50 কিলোমিটার/ঘন্টায় যাচ্ছে, ঠিক আছে? তো আমি যে বলছি যে ভেরি হাই স্পিড বা মডারেট স্পিড, এটা এটা তো আমাকে কারো না কারো সাপেক্ষে বলতে হবে, ঠিক নয় কি? তুই যেমন দেখ, তুই সাইকেল চালাচ্ছিস, এবার তোর একটা পাশের একটা বন্ধু সেও সাইকেল নিয়ে যাচ্ছে, তুই আগে বেরিয়ে গেলি, তখন তুই কি বলবি? তোর যে স্পিড সেটা তোর বন্ধুর সাপেক্ষে অনেকটা বেশি, ঠিক কি না? হ্যাঁ ঠিক আছে? তো আমরা এখানে কাকে স্পিড হিসেবে মানবো? আমরা এখানে স্পিড হিসেবে যেটা রেফারেন্স স্পিড মানে মানবো সেটা হচ্ছে স্পিড অফ দ্য লাইট। লাইটের স্পিড কত? 3 into 10 to the power 8 meter per second. মিটার পার সেকেন্ড। বুঝতে পারছি এটা কতটা হাই স্পিড? কোনো আইডিয়া? হ্যাঁ 3 মানে লাখ ভাব কিলোমিটার পার সেকেন্ড। সেকেন্ডে 3 লাখ কিলোমিটার যাবে। আমাদের পৃথিবী থেকে চাঁদের কত ডিস্টেন্স বলতো? অলমোস্ট মানে 4 লাখ। হ্যাঁ অলমোস্ট 4 লাখ কিলোমিটার। তার মানে তুই যদি এখানে একটা টর্চ অন করিস চাঁদে যেতে 1 সেকেন্ডেরও বেশি সময় লাগবে, ঠিক কি না? হ্যাঁ ঠিক। এবার আমি বলতে চাইছি দেখ, আমার কাছে তাহলে আমি মাস যে আমার ছিল আর যে ভেলোসিটি আমার ছিল সেটাকে দু রকম ভাবে কনস্ট্যান্ট করে আমি মানে কনস্ট্যান্টলি আমি পুরো আটকে দিয়েছি। মানে কি, এক হতে পারে আমার মাসটা খুব খুব ছোট, আর একটা হতে পারে আমার মাসটা মোটামুটি যে আমরা নর্মাল মাস ভাবি সেই মাস। আরেকটা কি বললাম, যে ভেলোসিটি আমার খুব হাই হতে পারে। খুব হাই মানে কি, এখানে যে ভেলোসিটিটা আমি বললাম যে আমার যে ভেলোসিটিটা আমি বলছি হাই, সেটা আমার লাইটের রেফারেন্স ফ্রেম থেকে, মানে সরি লাইটের রেফারেন্স থেকে, মানে লাইটের স্পিড যদি বলি, মানে ভেলোসিটিটা খুব মানে দেখ, এই দুনিয়াতে অবশ্যই এইটুকু মাথার মধ্যে রাখবে যে লাইটের স্পিড থেকে কোনো কিছুই বেশি স্পিডে কোনো কি মানে কেউই যেতে পারবে না, ঠিক আছে? এইটুকু তোরা জানিস অবশ্যই। তো আমি যে বলছি যে ভেলোসিটিটা খুব বেশি বেশি হাই, সেটা অলমোস্ট ভেরি ভেরি কম্পারেবল টু দ্য লাইট অফ স্পিড, ঠিক আছে? আর এই যে মডারেট বলছি, এটা মানে বলতে চাইছি যে ভেলোসিটিটা আমার অনেক 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 ছোট লাইটের স্পিড থেকে। মানে যেটা আমরা নর্মাল, যেটা আমরা মানে নর্মাল লাইফে যেটা ডিল করি, যেমন ধর একটা বাস চলে যাচ্ছে বলছি 50 কিলোমিটার/আওয়ার এরকম, এটা তোমার মডারেট মানে মানে যেটা মডারেট ভেলোসিটি যেটা, ঠিক আছে? তো দেখ আমি মাসের ওপরে দুটো কনস্ট্যান্ট লাগালাম, আবার ভেলোসিটির ওপরেও দুটো কনস্ট্যান্ট লাগালাম, তাহলে আমার কাছে টোটাল কটা কন্ডিশন হলো বলতো? 4টে। 4টে কন্ডিশন। কি 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 হতে পারে? আমি বলছি আমার কাছে মাস যেটা ছিল সেটা হচ্ছে আমার কাছে ধর মেটাল বল, মানে আমি নর্মাল যেটা মানে ডে টু ডে লাইফে যেটা আমরা একটা নর্মাল যেটা দেখে থাকি, একটা মেটাল বল, একটা গাড়ি, একটা বালতি, এসব, ঠিক আছে? সাপোজ তাই হোক, একটা মেটাল বল। তার ক্ষেত্রে আমি কি লাগাতে পারি? ভেলোসিটি দুটো কনস্ট্যান্ট লাগাতে পারি। কি লাগাতে পারি? তার ভেলোসিটিটা
অনেক অনেক বেশি স্পিড অফ লাইটের থেকে, মানে সরি স্পিড অফ লাইটের থেকে না, স্পিড অফ লাইটের থেকে, মানে লেখাটা একটু ভুল। তো ভেলোসিটিটা অলমোস্ট অলমোস্ট স্পিড অফ লাইটের সঙ্গে সমান, মানে ধর ভেলোসিটিটা তোর অলমোস্ট 0.7% বা 0.7 c এরকম, ঠিক আছে, অলমোস্ট। আরেকটা কন্ডিশন কি হতে পারে, যে তোর যেটা ভেলোসিটি সেটা নর্মাল, যে তোর ডে টু ডে লাইফে যেটা তোরা ডিল করি সেরকম ভেলোসিটি, মানে অনেক অনেক ছোট। ব্যাপারটা বুঝতে পারলাম কি বললাম? আমার কাছে টোটাল 4টে কনস্ট্যান্ট আছে, বা 4টে বাধা রয়েছে, বা 4টে কন্ডিশন রয়েছে। কি কি আছে কন্ডিশন? আমার মাস যেটা আছে সেটা, মাসটা অনেক অনেক ছোট একবার হতে পারে, অনেক অনেক বড় বলবো না, বাট অনেক, মানে যেটা আমরা ডে টু ডে লাইফে যেটা ডিল করি, একটা মেটাল বল বা একটা নর্মাল যেটা আমরা মানে ডিল করি আর কি, সেরকম কথা বলতে চাইছি। আর ভেলোসিটিটা দুরকম হতে পারে, কি হতে পারে, যে ভেলোসিটিটা অনেক অনেক বেশি, কার মানে কোন অর্ডারে বেশি, যে অলমোস্ট ভেরি ভেরি কম্পারেবল টু দ্য স্পিড অফ দ্য লাইট। এক, দ্বিতীয়টা কি, দ্বিতীয়টা হচ্ছে আমাদের মডারেট স্পিড। এই একটা আমার 4টে কনস্ট্যান্ট। এবার যা বক্তব্য যেটা, আমি একটা নর্মাল যে মাছ আমার কাছে ছিল সেই মাছ থেকে তুললাম, যে আমার কাছে মেটাল বল একটা আছে, তার উপর আমি ভেলোসিটির দুটো কনস্ট্যান্টকে লাগালাম। কি হতে পারে, বললাম যে আমার ভেলোসিটিটা ভেরি ভেরি কম্পারেবল টু দ্য স্পিড অফ দ্য লাইট, অথবা আমার মোটামুটি মডারেট স্পিড। তো এই যে কন্ডিশন যদি আমি দুটো সাইমালটেনিয়াসলি নিই, যে আমার কাছে একটা মেটাল বল আর ভেলোসিটিটা লাইটের স্পিডের মতো অত বেশি নয়, মোটামুটি আমরা যেটা নর্মাল ডে টু ডে লাইফে ডিল করি, এই দুটো সিস্টেমকে আমি যদি ডিল করি, এটাই হচ্ছে আমাদের নর্মাল ক্লাসিক্যাল মেকানিক্স। নর্মাল ক্লাসিক্যাল মেকানিক্স, ব্যাপারটা বুঝতে পারলি কি বলতে চাইছি আমি? হ্যাঁ মানে আমার কাছে একটা মেটাল বল রয়েছে, মানে কি আমার কাছে মাসের দুটো কনস্ট্যান্ট ছিল, তার মধ্যে আমি যে কোনো একটা কন্ডিশনকে পিক করলাম, কোন কন্ডিশনকে পিক করলাম, যেটা আমরা সচরাচর মানে দেখে থাকি আর কি, একটা মেটাল বল, একটা গাড়ি, তারপরে তোর ধর একটা সাইকেল, এসব, ঠিক আছে। তো একটা নর্মাল মাস আমি তুললাম এখান থেকে, এবং তার উপর যে ভেলোসিটির দুটো কনস্ট্যান্ট ছিল, কি কি বলেছিলাম, একটা ভেলোসিটি অনেক অনেক স্পিড অফ দ্য লাইটের কম্পারেবল হবে, আর একটা কি হবে, ভেলোসিটি স্পিড অফ লাইটের থেকে অনেক অনেক ছোট হবে। তো নর্মাল মেটাল বল প্লাস ভেলোসিটিটা অনেক অনেক ছোট, ছোট ইন দ্য সেন্স যে স্পিড অফ লাইটের থেকে অতটা বড়, মানে স্পিড অফ লাইটের মধ্যে অত কম্পারেবল নয়, আমরা যেটা নর্মাল ডে টু ডে লাইফে ডিল করি সেরকম টাইপের একটা ভেলোসিটি। তো এই দুটোকে আমি যদি সাইমালটেনিয়াসলি নিই, সেটাই হচ্ছে আমার নর্মাল ক্লাসিক্যাল মেকানিক্স। এত অব্দি কিন্তু কারোর কাছে বুঝতে কোনো অসুবিধা থাকা উচিত না আমার মনে হয়। তবুও কেউ বুঝতে না পারলে আমাকে বল। বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ। বাকিরা বাকিরা আরেকজন রেসপন্স করছিলি, তুই কিছু বলতে চাইছিস মনে হচ্ছে, বল একবার। বুঝতে পেরেছিস কিনা বল, তাহলে আমি একটু তাহলে তারপরে এগোবো আর কি। হ্যাঁ ঠিক আছে। তাহলে আমার আরেকটা কন্ডিশন কিন্তু বাকি রয়ে গেল, কি, যে আমার মাসটা হচ্ছে মেটাল বলি, কিন্তু আমার ভেলোসিটিটা অনেক 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 বেশি, মানে অলমোস্ট কম্পারেবল টু দ্য স্পিড অফ দ্য লাইট। তখন আমরা কিন্তু আর নর্মাল আমাদের যে ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা যে লাগাতাম নিউটনস ল, সেটা কিন্তু আমি আর লাগাতে পারবো না। কে যেন আমাকে জিজ্ঞাসা করছিল তাই জন্য, যে নিউটনস ল কোথায় কোথায় লাগাতে পারবো না। তার প্রথম যেটা ড্রব্যাক সেটা হচ্ছে এখানে চলে এলো। দেখ, যখন মাসটা তোর কাছে মেটাল বলি, মানে তুই একটা নর্মাল লোহার বলকে ছুটছিস, কিন্তু লোহার বলটাকে তুই অলমোস্ট স্পিড অফ দ্য লাইটের কাছাকাছি মানে তুই ছুটছিস, তার ডায়নামিক্সকে তুই স্টাডি করার চেষ্টা করছিস, তখন তুই আর কিন্তু নর্মাল ক্লাসিক্যাল মেকানিক্সের মধ্যে নেই। তখন যেটাকে আমরা শিখবো, তোরা পরবর্তী ক্ষেত্রে শিখবি বা এই বিষয়ে তোরা শিখবি, সেটাকে বলা হয় স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। ও আচ্ছা, তো যদি আর মাসটাও বেশি হয় আর ইয়েটা লাইটের স্পিডের মতো ছড়া হয়, তখনও কি অ্যাপ্লাই হবে হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, মানে দেখ মাসটা, আমরা মাস মানে যেটা বেশি সেটা খুব মানে অতটা ইন্টারেস্টেড নই। আমরা বলছি মাসটা আমাদের মানে একদম স্মল, যেটা হচ্ছে বেসিক্যালি কোয়ান্টাম মাস। আর ক্লাসিক্যাল মাসটা তুই তো যত কিছু বড় বানাতে পারিস, সেটা তো কোনো ব্যাপারই নয় না। মানে তুই যেটা দেখতে পাচ্ছিস তুই সেটাকে অলমোস্ট অনেক বড় বলতে পারিস, কিন্তু তুই যেটাকে দেখতে পাচ্ছিস আমি সেটাকে বলছি যে সেটা অনেক ছোট মাস। বুঝতে পারছি বলতে চাইলাম আমি? হ্যাঁ বুঝতে পেরেছি। মানে তুই যে এই যে বলছিস মেটাল মাস, তুই এটাকে আমি বললাম 5 কেজি বলেছিলাম, তুই বলি না এটা 500 কেজি। তো 5 কেজি থেকে 500 কেজি তো অনেক বড়, ঠিক আছে। তো আমি বলতে চাইছি হ্যাঁ যে হ্যাঁ। আমার মাছটা যখন ছোট ছিল, এখন ওর মাছটা ছোট, মানে বুঝতে পারছিস কতটা ছোট, 10⁻31 কেজি, মানে কতটা স্মল, ঠিক আছে। তো সেই তুই সেটাকে খালি করে দেখতে পাবি না, তুই কোনোদিনও ইলেকট্রনকে খালি করে দেখতে পাবি না, কিন্তু তুই একটা 5 কেজি বলকে দেখতে পাবি। আমার এখানে বেশি ফান্ডা যেটা সেটা এটা হচ্ছে, আমি একটা 5 কেজি বলকে ছুঁড়ছি, সেটা হচ্ছে আমি নর্মাল, আমি একটা 5 কেজি বলকে 5 কিলোমিটার পার সেকেন্ড গতি লিখে ছুটছি,
তখন আমি নর্মাল ক্লাসিক্যাল মেকানিক্সে নিয়ে ডিল করবো, তখন আমি নিউটন ইকুয়েশন লাগাবো, যেটা আমরা সচরাচর পড়ে থাকি। সেখান থেকে সব কিছু মানে ওই যে 5 কেজি ভরের যে মিটার বলটা ছিল, সেটা 5 সেকেন্ড পরে কোথায় যাবে, 5 সেকেন্ড পরে তার ভেলোসিটি কি হবে, 5 সেকেন্ড পরে তার অ্যাক্সিলারেশন কি হবে, বা আমি যদি ওই মেটাল বলটাকে একটা প্রজেক্টাইলের একটা ছুঁড়ে দিই, 5 সেকেন্ড পরে তার কতটা পাথ ট্রাভেল করে যাবে বা তার কতটা হাইট উঠবে, সব কিছু কিন্তু আমি ইনস্ট্যান্ট নিউটন ইকুয়েশন লাগিয়ে পেয়ে যাবো। কিন্তু যখনই আমার এই মাসটা ঠিকঠাক মাস মানে যেটা আমরা ডে টু ডে লাইফে ডিল করি, শুধু তাই নয়, আমার স্পিডটা অলমোস্ট ভেরি 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 ক্লোজ টু দ্য স্পিড অফ দ্য লাইট, তখন কিন্তু আমি আর নর্মাল নিউটন ইকুয়েশন লাগাতে পারবো না, আমাকে যেতে হবে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। এটা কি স্যার স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি কি স্যার? যেটা তোমরা এই সেমিস্টারই পড়বে, ঠিক আছে? তো এই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, এটা বেসিক্যালি যেটা বেসিক ফান্ডের উপর দাঁড়িয়ে, সেটাকে বলা হচ্ছে লোরেন্স ট্রান্সফরমেশন। আমি এইটি বলে লিখলাম, এত অবধি কি না কি সেটা এখন তোরা জানার দরকার নেই, বা তোরা এগুলো ইন্টারেস্টিং যে টপিক, তো এগুলো তোদেরকে এই সেমিস্টারে শেখানো হবে আর কি, তোদের এই সেমিস্টারের কোর্সের মধ্যেই রয়েছে স্পেশাল থিওরি অফ এসিআর। তোরা যখন পড়বি, ঠিক আছে, তখন তোরা এটা জানতে পারবি। তো আমার মাসের ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট হয়ে গেল যে আমি একটা নর্মাল মাস ছিল, তাকে আমি স্পিড অফ লাইটে ছুটলাম একবার, আর একবার নর্মাল আমাদের যে নর্মাল 5 কিলোমিটার/সেকেন্ড বা 7 কিলোমিটার/সেকেন্ড বা ক্লাসিক্যাল ভেলোসিটি যেটা বলে, ক্লাসিক্যাল ভেলোসিটি আমি ছুটলাম। তো তার ক্ষেত্রে আমার দুটো কন্ডিশন ক্রিয়েট হয়ে গেল, যেটা একটা আমি নর্মাল ক্লাসিক্যাল মেকানিক্সে ডিল করতে পারবো, আর একটা আমাকে যেতে হবে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি রিজিয়ন। আর একটা কি বাদ পড়ে গেল স্যার, সেটা হচ্ছে যখন মাসটা আমার অনেক অনেক ছোট, ভেরি ভেরি স্মল, তো এর ক্ষেত্রেও তো দুটো কন্ডিশন আসবে, ঠিক কি না? হ্যাঁ, কি হতে পারে? একটা একটা হচ্ছে একটা ওই লাইটের স্পিডের সাথে কম্পারেবল, আর একটা অনেক ছোট। অনেক অনেক ছোট, মানে অনেক ছোট বলতে চাইছি মানে মানে বলতে পারি যে ভি সি থেকে ছোট অলমোস্ট, ঠিক আছে? তো এই যে ছোট মাস আর ভেলোসিটিটা স্পিডের লাইটের থেকে ছোট, এই যে রিজিয়নটায় আমরা কোয়ান্টাম মেকানিক্সে শিখবো। কোয়ান্টাম মেকানিক্স বলে দিলাম, মানে বুঝতে পারলি যে কোয়ান্টাম মেকানিক্সটা কোথায় আমরা শিখবো। মানে তোর কাছে এখন 5 কেজি ভরের একটা বস্তু ছিল, তুই সেটাকে স্টাডি করার চেষ্টা করছিলিস, স্টাডি করার চেষ্টা মানে তার ডাইনামিক্সটাকে তুই বোঝার চেষ্টা করছিলিস। কিন্তু আমি যদি বলি ওই 5 কেজি ভরের বস্তুটা আমার এখন 5 কেজি নয়, আমার এটা এখন একটা ইলেকট্রন হয়ে গেছে, বা একটা প্রোটন হয়ে গেছে, বা একটা নিউট্রন হয়ে গেছে, তখন কিন্তু তুই আর নিউটন মানে যে নিউটনিয়ান মেকানিক্স, তুই আর সেই মানে সেই নিউটন সেকেন্ড ল লাগিয়ে তুই আর ওই ডাইনামিক্সে স্টাডি করতে পারবি না। তাহলে কিন্তু ইলেকট্রন নিউট্রন মানে এগুলো স্পিড তো লাইটের কাছাকাছি হয়, কম ছোট হতে পারে। অবশ্যই কাছাকাছি হয়, তার জন্য আছে এই যে যখন মাসটা ছোট এবং লাইটের স্পিড অফ লাইটের কম্পারেবল, তখন আমরা যেটা করবো সেটাকে বলা হচ্ছে রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স। ঠিক আছে, বুঝতে পারলি? হ্যাঁ, হ্যাঁ। মানে তাহলে তার মানে ভাবতোর কাছে এই চারটে যদি মেন মেন জিনিস থাকে, একটা কি, একটা ক্লাসিক্যাল মেকানিক্স, সেকেন্ড হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, 3 নম্বর হচ্ছে নর্মাল কোয়ান্টাম মেকানিক্স, 4 নম্বর হচ্ছে রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স। এই চারটে তোর কাছে মেন অস্ত্র। তুই দেখ এই চারটে যদি তোর কাছে তুই যদি জানিস, নেচারে এমন কোনো জিনিস নেই তুই যেটাকে ব্যাখ্যা করতে পারবি না। তুই ভালো করে একটু ভেবে দেখ, নিজেই মানে নিজেই ভাব। ছোট পার্টিকেল, হাই ভেলোসিটি, লো ভেলোসিটি, তুই সেটাকে কোয়ান্টাম মেকানিক্স এবং রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স দিয়ে ডিল করতে পারবি। একটু মডারেট পার্টিকেল বা বড় পার্টিকেল, তার ভেলোসিটিটা কম, তুই অবশ্যই নিউটন লজ অফ মোশন দিয়ে তাকে পুরোপুরি ডাইনামিক্সে স্টাডি করতে পারবি। এবং মডারেট মাস এবং খুব হাই হাই স্পিড অফ দ্য লাইটের কাছাকাছি ভেলোসিটি, তুই সেটাকে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি স্টাডি করতে পারবি। যদি মাসটা একটা প্ল্যানেট বা একটা স্টারের হয়, তখন কি কোনটা স্টাডি করব? ওই ক্লাসিক্যাল মেকানিক্স? হ্যাঁ, অবশ্যই ক্লাসিক্যাল মেকানিক্স তুই যাবি, ঠিক আছে, অবশ্যই ক্লাসিক্যাল মেকানিক্স যাবি, কিন্তু সেখানে তোকে কেপলার লস অফ মোশন তোকে জানতে হবে, কারণ সেটা হচ্ছে প্ল্যানেটারি সিস্টেম। তো সেখানে সেন্টার ফোর্স অফ মোশন আছে, মানে ওই ব্যাপারটা পুরোপুরি সেন্টার ফোর্সের ব্যাপার, মানে ওটা তুই ক্লাসিক্যাল মানে যেটা তো নর্মাল ক্লাসিক্যাল মেকানিক্স তুই পুরোপুরি ডিল করতে পারবি, ঠিক আছে? বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ, হ্যাঁ। আর আর বাকিদের আর কিছু মানে কোনো কিছু প্রশ্ন আছে? না, বুঝেছি। মানে এইটুকু আমি আপাতত ফিল করাতে পেরেছি যে আমরা কোয়ান্টাম মেকানিক্সে কেন পড়বো। যে প্রথমে আমাদের কোশ্চেনটা করলি যে দাদা কি নিউটন ল কি ভুল, দেখ নিউটন ল কিন্তু ভুল নয়, নিউটন ল কিন্তু ঠিক,
কিন্তু তার ডোমেনটা কোথায় বলতো? ডোমেনটা হচ্ছে তোর ক্লাসিক্যাল মাস এবং ভেলোসিটি হচ্ছে ক্লাসিক্যাল ভেলোসিটি। তখন তুই নিউটনস ল একদম ঠিকঠাক, কোনো মানে ওর মধ্যে কোনো ভুল নেই, কিচ্ছু নেই। কিন্তু যখন আমি বলবো যে মাসটা আমার মডারেট মাস, ক্লাসিক্যাল মাস, কিন্তু ভেলোসিটিটা অনেক অনেক বেশি, স্পিড অফ দ্য লাইটের কম্পারেবল যখন পৌঁছে যাবে, তখন আর নিউটনস লজ অফ মোশন আমি যেতে পারবো না, তখন আমাকে যেতে হবে কোথায়? স্পেশাল এসটিআরে যেতে হবে। ঠিক আছে, এবার দেখ, নিউটনস লজ অফ মোশন আমি বললাম যেটা ক্লাসিক্যাল মেকানিক্স এর মেন অস্ত্র, মানে ক্লাসিক্যাল মেকানিক্স শুরুই হবে হচ্ছে নিউটনস লজ অফ মোশন থেকে। সিমিলারলি আমি বললাম স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি শুরু হবে লোরেন্স ট্রান্সফরমেশন থেকে। তোদের মনে কি কারোর কোশ্চেন এলো না যে দাদা তাহলে কোয়ান্টাম মেকানিক্স আমরা কি দিয়ে শুরু করবো, ঠিক কিনা? হ্যাঁ কোয়ান্টাম মেকানিক্স আমরা শুরু করবো, তোদের প্রথমেই বললাম এটা হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশন দিয়ে। আর রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স যেটা আছে সেটা আমরা শুরু করবো ডিরাক ইকুয়েশন দিয়ে। ঠিক আছে, তোদের আপাতত আমাদের যে কোর্স, সেই কোর্সের মেন টপিক সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। তার মানে কোয়ান্টাম মেকানিক্স যখন কথাটা বললাম, তখন তোর মাথার মধ্যে সঙ্গে সঙ্গে খেলে যাবে এটা যে আমার পার্টিকেলটা কিন্তু ক্লাসিক্যাল পার্টিকেল নেই, আমার রিজিমটা কোথায় চলে গেছে? চলে গেছে হচ্ছে ভেরি ভেরি স্মল রিজিম, মানে কোয়ান্টাম মেকানিক্যাল পার্টিকেল। কোয়ান্টাম মেকানিক্যাল পার্টিকেল মানে কি? ইলেকট্রন, প্রোটন, এসবগুলো, মানে খুব খুব স্মল পার্টিকেল নিয়ে আমি চলে গেছি। এইটুকু বুঝতে পেরেছি সবাই? হ্যাঁ যে আমরা কোয়ান্টাম মেকানিক্স কোথায় গিয়ে অ্যাপ্লাই করতে পারবো বা কোথায় পড়ছি, অ্যাকচুয়ালি কোন রিজিয়ানে গিয়ে পড়ছি। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে এতটা? হ্যাঁ এবার তোদের মনে মনে তাহলে প্রশ্ন আসছে না, দাদা তাহলে আমি তো বুঝতে পারলাম যে ক্লাসিক্যাল মেকানিক্স আর কোয়ান্টাম মেকানিক্স ঠিক আছে, তো ক্লাসিক্যাল মেকানিক্স এরকম আছে, ক্লাসিক্যাল মেকানিক্স তার নির্দিষ্ট রিজিয়ানে গিয়ে ঠিকঠাক, কোয়ান্টাম মেকানিক্স তো তার নির্দিষ্ট জায়গায় গিয়ে ঠিকঠাক, কিন্তু এর মধ্যে কি কোনো কানেক্টিং কিছু লিঙ্ক আছে যে ক্লাসিক্যাল মেকানিক্স থেকে এই যে কোয়ান্টাম মেকানিক্স ইনভলভটা হলো? তাই আমি বললাম যে পার্টিকেলটা অনেক অনেক ছোট, কিন্তু এটা তো একদিনে আসেনি, নিশ্চয়ই এমন কিছু ফিনোমেনোলজিক্যাল চেঞ্জ ঘটেছে, তখন কোনো ফিনোমেনল মানে ঘটনাটাকে কোনো সায়েন্টিস্ট বলিস যে যে খুশি ক্লাসিক্যাল নিউটনস ল বা ক্লাসিক্যাল মেকানিক্সে ব্যাখ্যা করার চেষ্টা করছিল, কিন্তু আলটিমেটলি ফেল হয়েছিল, ঠিক কিনা? তখনই তার মাথার মধ্যে এরকম কিছু ধরনের মানে মানে তার মাথার মধ্যে এটা খেলেছিল যে না, তার মানে কি ক্লাসিক্যাল মেকানিক্স এই রিজনের মধ্যে ঠিক নয়, আমাকে নতুন কিছু ভাবতে হবে বা নতুন কিছু ডেভেলপ করার চেষ্টা করতে হবে, যার সাহায্যে আমি ওই রিজিয়নে গিয়ে আমি পুরোপুরি ব্যাপারটাকে পুরোপুরি ডিল করতে পারবো। তো সেটাই অ্যাকচুয়ালি বলে অরিজিনাল কোয়ান্টাম মেকানিক্স, সেটাই তোদের অ্যান্সার করাবে। ঠিক আছে, তো যেটা আমি কিছু ফানি ফানি জিনিস দেখাতে চাই সেটা হচ্ছে দেখ, এইটুকু কিন্তু বলে দিলাম যে বেসিক্যালি তোদের কাছে মাস অফ দ্য পার্টিকেল ধর এম ছিল, সেখানে ভেলোসিটি ভি ছিল। ঠিক আছে, এবং তোদের বিভিন্ন বিভিন্ন রেঞ্জ গুলো বলে দিলাম যে যখন ভেলোসিটিটা অনেক অনেক ছোট হবে, ভেলোসিটি অনেক অনেক বড় হবে তখন কি হবে, এবং যখন পার্টিকেলটা ছোট তার ভেলোসিটি বেশি ভেলোসিটি কম সেটা কি হবে সেটা। ঠিক আছে, তা এখানে চারটে চারটে জিনিস আমি লিখে দিয়েছি, একটা ক্লাসিক্যাল মেকানিক্স নর্মাল যেটা আমরা পড়ে এসেছি, একটা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি তোরা পড়বি, কোয়ান্টাম মেকানিক্সটা তোরা আমি তোদেরকে শেখাবো, আর এই যে রিলেটিভিটি কোয়ান্টাম মেকানিক্স সেটা তোরা এমএসসি দিয়ে শিখবি। ঠিক আছে, তার মানে দেখ এবার আমি যে তোদের প্রথমেই ওদের কোর্সটার নাম যেটা বললাম সেটাকে বললাম কিন্তু মডার্ন ফিজিক্স, নট কোয়ান্টাম মেকানিক্স, কারণ আমাদের ইভলিউশনটাও শিখতে হবে। ঠিক আছে, কি শিখতে হবে? ইভলিউশনটা শিখতে হবে মানে আমি বলতে চাইছি যে আমার ক্লাসিক্যাল যে রেঞ্জে আমি গিয়ে মানে সমস্ত ঘটনাগুলোকে ব্যাখ্যা করতে পারছিলাম, সিমিলারলি এমন কিছু ঘটনা যেটা কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকচুয়ালি হওয়া উচিত, কিন্তু আমি ক্লাসিক্যালি সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছিলাম। দেখ, সবসময় মনে রাখবি নেচারে কিন্তু যা ঘটে সেটা কিন্তু নেচার অলওয়েজ মানে কি মানে মানে যেটা ঘটে থাকে অলওয়েজ সেটা কিন্তু জানে নেচার অলওয়েজ যে মানে সবকিছু এই যে কোয়ান্টাম মেকানিক্স বলিস, ক্লাসিক্যাল মেকানিক্স বলিস, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বলিস বা ডাইনামিক্স বলিস, সবগুলো কিন্তু নেচারের মধ্যে আগে থেকেই ছিল, শুধুমাত্র আমরা কি করেছি আমরা সেটাকে বোঝার চেষ্টা করছি। এবং ডে টু ডে লাইফ যত অব্দি আমরা এত ফিজিক্স শিখছি এবং আমরা যে ফিজিক্স শিখতে চলেছি সেটা কিন্তু সবকিছু নেচারে এক্সিস্ট হয়ে আছে, আমরা সেটাকে ডিল করার চেষ্টা করছি নতুন নতুন ভাবনার মাধ্যমে, এটাই হচ্ছে আমাদের মেন বেসিক ফিজিক্স। ঠিক আছে, তো দেখ ম্যাক্স প্ল্যাঙ্ক যখন কোয়ান্টাম মেকানিক্সের মানে যদি বলিস মেন উদ্ভবতা কে, সেটা হচ্ছে অবশ্যই ম্যাক্স প্ল্যাঙ্ক। দেখ ম্যাক্স প্ল্যাঙ্ক যখন কোয়ান্টাম মেকানিক্স যখন সে ডিসকভারি করেনি, তার মধ্যে একটা চেঞ্জ তোরাকে ভালো খেয়াল করতে পারছিস? এই তিনটে ছবির মধ্যে কি চেঞ্জ আছে বলতো? চুল নেই। চুল নেই, তাই তো? তার মানে কি ও কোয়ান্টাম মেকানিক্স ডেভেলপ করতে 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 ওর মাথার চুলই পুরো উঠে গেছে। মানে ব্যাপারটা বুঝতে পারছিস যে মানে ও কতটা খেটেছে, মানে কতটা পেশেন্স দিয়ে ব্যাপারটাকে ভেবেছে। যখন কোয়ান্টাম মেকানিক্স ও প্রথম ডিসকভারি তখন হয়নি, তখন এরা দেখতে কি সুন্দর ছিল, কোয়ান্টাম মেকানিক্স যখন ডিসকভার করছে তখন এখানে চুলগুলো উঠে গেছে।
আমার যখন পুরোপুরি ডিসকভার হয়ে গেছে তখন পুরোপুরি টাচ হয়ে গেছে। তো এটা একটা ফানি ঘটনা বলতে পারি। তো এবার যেটা মেন, মানে যেটা আমরা মেন শিখবো সেটা হচ্ছে, আমি মেন টপিক এবার আসি, সেটা হচ্ছে মডার্ন ফিজিক্স। আমরা যেটা প্রথমেই বললাম যে আমরা মডার্ন ফিজিক্স এখানে পড়বো, তারই মেন পার্ট যেটা সেটা হচ্ছে অরিজিন অফ কোয়ান্টাম মেকানিক্স আর অ্যাপ্লিকেশন অফ কোয়ান্টাম মেকানিক্স। তো অরিজিন অফ কোয়ান্টাম মেকানিক্স এর যেটা বেসিক টপিক ছিল তোদের বললাম অয়েন্সের পড়াবে। তো দেখ, কোয়ান্টাম মেকানিক্স তো ডিল হলো, ঠিক আছে। আচ্ছা তোদের আমি একটু জানতে চাই, তোদের কি কেউ মানে পড়েছিস হোয়াট ইজ ওয়েভ ইকুয়েশন বা ওয়েভ সম্পর্কে তোদের কোনো কিছু আইডিয়া রয়েছে? বা লাইট তোরা পড়েছিস? তো লাইটের ইন্টারফারেন্স হয়, ডিফ্রাকশন হয়, তোরা 12 পড়েছিস তো কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ছিল এই সেমিস্টারেও ছিল। এই সেমিস্টারে রয়েছে। আচ্ছা, হুম। তোরা হাইড্রাল প্রিন্সিপাল নিশ্চয়ই জানিস। হ্যাঁ ঠিক আছে। তো দেখ মোটামুটি আমি যদি বলি যে কোয়ান্টাম মেকানিক্স কোথেকে উদ্ভব হলো, সেটা হচ্ছে প্রথম যেটা হলো সেটা হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন। আমি আসছি জিনিসটা কিছুটা, আমি আসছি। ব্ল্যাক বডি রেডিয়েশন, আচ্ছা কথাটার নামটা শুনে তোরা কিছু বুঝতে পারছিস যে ব্ল্যাক বডি মানে কি? মানে একটা ব্ল্যাক সারফেস। ব্ল্যাক সারফেস, ঠিক আছে মানলাম ব্ল্যাক সারফেস। আরো কেউ কিছু বলবি? আপাতত ব্ল্যাক বডিটাকে নিয়ে ভাব, ব্ল্যাক বডি। বাকি একটু রেসপন্স কর কিছু, এত সবাই ক্লাসে আছিস মাত্র একজন রেসপন্স করছিস। রেসপন্স কর কেউ। আরে জানি নাও সেটা বল যে না দাদা জানি না ব্ল্যাক বডি। আমি ধরে নিলাম তোরা ব্ল্যাক বডি জানিস না। আমি যদি বলি তোকে, আমি এক কথায় বলি ব্ল্যাক বডি মানে কেউ একজন বলছিল যে ব্ল্যাক সারফেস, শুধু তাই নয়, কথাটা ঠিকই ব্ল্যাক সারফেস, এটা কথাটা ঠিকই, শুধুমাত্র ব্ল্যাক সারফেস মানে যে ব্ল্যাক বডি হবে সেটা কিন্তু নাও হতে পারে। তোরা কি জানিস সান একটা ব্ল্যাক বডি? না। জানিস না, ঠিক আছে। যাই হোক, ব্ল্যাক বডি মানে হচ্ছে আমরা সেই সমস্ত বডিকে বলবো যেটা আইডিয়ালাইজ তোদের মনে হতে পারে অবশ্যই ব্ল্যাক। আমি যদি বলি মানে এটা একটা যেটা ব্ল্যাক বডি, যেসব বডি লাইটকে অ্যাবজর্ব করে দেবে। একদম একদম, এই হচ্ছে অ্যাকচুয়াল ডেফিনেশন অফ ব্ল্যাক বডি। শুধু অ্যাবজর্বে করবে তা নয়, যেটা অল ফ্রিকোয়েন্সি লাইটকে অ্যাবজর্ব করতে পারবে, শুধু তাই নয় সে কিন্তু রেডিওটা করতে পারবে। তোরা কেউ দেখবি একটা কালি হয়, মানে ডিপ ইঙ্ক বলে একটা খুব কালি হয়, মানে যেটা পুরোপুরি ব্ল্যাক একদম, মানে 98% ব্ল্যাক। তুই সেখানে সাদা টর্চ ফেলবি, দেখবি সেখান থেকে কোনো কিছু রিফ্লেক্ট হয়ে আসছে না। সাদা টর্চ মানে আমি কি বললাম বুঝতে পারলি? সাদা টর্চ মানে দেখ হোয়াইট লাইট। হোয়াইট লাইটের মধ্যে কেউ তুই জানিস কিনা জানি না, হোয়াইট লাইটের মধ্যে কটা কালার থাকে তুই জানিস? এগুলো জানা উচিত, এগুলো নলেজ। হ্যাঁ 7টা ভিপিও। সাতটা। 7টা কালার থাকে, মানে কালার থাকে, তাই তো? তো হোয়াইট লাইটটাকে ফেলছি, একটা ব্ল্যাক বডি, যেটা বললাম ব্ল্যাক ইঙ্ক একটা পাওয়া যায়, মানে সেটা খুবই এক্সপেন্সিভ। তো ব্ল্যাক ইঙ্ক দিয়ে কেউ যদি কিছু লিখিস, মানে ধর একটা ব্ল্যাক ইঙ্কে একটা পেপারে পুরো ব্ল্যাক ইঙ্ক দিয়ে পুরো ঢেকে দিয়েছিস, যেটা ব্ল্যাক ইঙ্ক প্রপার নামটা নয়, ওটার প্রপার নাম আছে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, বাট পুরোটা ব্ল্যাক 98% লাইটকে পুরো অ্যাবজর্ব করতে পারে। তার মানে কি, ধর তুই তাতে সাদা আলো ফেলবি, সাদা আলো ফেললি মানে তুই সেখান থেকে দেখবি যে কোনো কিছু জিনিস রিফ্লেক্ট হয়ে আসছে না। এর মানেটা কি বলতো? এর মানেটা হচ্ছে সাদা লাইটের মধ্যে যে কটা ফ্রিকোয়েন্সি লাইট ছিল, মানে দেখ কেন বলছি যে কটা ফ্রিকোয়েন্সি, কারণ দেখ মানে সাদা লাইটের মধ্যে তোর 7টা কালার আছে, 7টা কালারের ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি হয়, তো এইটুকু জানিস তো? হ্যাঁ মানে একটা লাল গ্রিন যা খুশি হয়, তো ওই 7টা কালারের সমস্ত ফ্রিকোয়েন্সি লাইট কেউ অ্যাবজর্ব করতে পারে। তো সেই জন্য আচ্ছা আমরা মানে এই যে বলছি রিফ্লেক্ট হচ্ছে না, আমরা কখন কোনো জিনিসকে দেখতে পাই বলতো? যখন ওই জিনিসটা থেকে কোনো জিনিস রিফ্লেক্ট আমাদের চোখে আসে, তাই তো? হ্যাঁ ক্লিয়ার? তো ব্ল্যাক বডি ব্যাপারটা ওরকমই, ব্ল্যাক বডি থেকে কোনো জিনিসই রিফ্লেক্ট আমাদের চোখে আসে না, তো দ্যাটস ওয়াই ইটস কল্ড ব্ল্যাক। তো ব্ল্যাক বডি আর ব্ল্যাক হোল, আমি যদি কনটেক্সটটা পুরোপুরি ডিফারেন্ট, ব্ল্যাক হোলের ব্যাপারটা কিন্তু সেরকমই। ব্ল্যাক হোলের মধ্যে থেকেও কিন্তু কোনো লাইট, মানে ভিজিবল রেঞ্জে কোনো লাইট আমাদের চোখের মধ্যে এসে পড়ে না, তো সেই জন্য ব্ল্যাক হোল। ঠিক আছে, তো ব্ল্যাক বডি যে রেডিয়েশন আছে, এবার দেখ এই যে আর একটা টার্ম যেটা আছে সেটা হচ্ছে রেডিয়েশন। আমি এতক্ষণ বললাম ব্ল্যাক বডি কি, ব্ল্যাক বডি মানে সেই সমস্ত, নট নেসেসারি ইটস ব্ল্যাক, ইটস মেবি ব্ল্যাক, বাট যেটা সমস্ত লাইটকে অ্যাবজর্ব করতে পারে এবং সমস্ত লাইটকে কিন্তু এমিট করতে পারে। সমস্ত লাইট মানে সমস্ত ফ্রিকোয়েন্সি লাইটকে অ্যাবজর্ব করতে পারে, সমস্ত ফ্রিকোয়েন্সি লাইটকে এমিট করতে পারে। এত অব্দি সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। আর রেডিয়েশন, রেডিয়েশন মানেটা কি? এবার দেখ রেডিয়েশন ব্যাপারটা কিন্তু মানে এর যে আমি যদি বলতে চাই হোয়াট ইজ রেডিয়েশন, এর পিছনে মানে হিউজ ফিজিক্স আছে।
মানে রেডিয়েশন কি সেটা মানে সেটা সম্বন্ধে যদি আমি বলতে চাই পুরো আমার মানে একটা লেকচার শেষ হয়ে যাবে আর কি এরকম। তো আমি এটুকু জানতে চাই তোরা মোটামুটি ওয়েভ সম্পর্কে তোর ধারণা আছে, হোয়াট ইজ ওয়েভ, তাই তো? হ্যাঁ এবার দেখ, যেটা মেন বক্তব্য সেটা হচ্ছে তোরা জানিস তো যে লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আচ্ছা আমাকে হ্যাঁ এইটুকু বল, তোরা কি জানিস ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কি? হোয়াট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে হচ্ছে ইলেকট্রিক ভেক্টর আর ম্যাগনেটিক ভেক্টর থাকবে যেটা পারপেন্ডিকুলারই ভাবে যাবে। ওটা তুই তো মানে তুই তো ওর মানে ম্যাথমেটিক্যাল ফর্ম বলছিস। ও আচ্ছা। মানে অবশ্যই ঠিক, অবশ্যই ঠিক। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড নাথিং বাট আ ডিস্টারবেন্স অফ ইলেকট্রিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ড, তাই তো? এই যে আমি বলছি হ্যাঁ ধর একটা ওয়েভ এখানে যাচ্ছে, এটা কি এটা 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 হচ্ছে তোর ধর আমি যদি বলি যে তুই ধর একটা পুকুরের মধ্যে একটা ঢিল ফিটলি, দেখবি পুকুরের জলটা কিন্তু ওপর নিচে হচ্ছে, ঠিক কি না? তো দেখেছিস তোরা এইটুকু জানিস সবাই যে জলে হ্যাঁ মানে তুই হ্যাঁ একটা জিনিস পুকুরে ঢিল ছুড়লি দেখবি জলে একটা ঢেউয়ের মতো ক্রিয়েট হলো। ওটা ওটা কি করছে? ওটা ওই যে মানে ওয়াটার যে মলিকুল গুলো ছিল, ওয়াটার মলিকুল গুলোর মধ্যে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করছে। তার জন্য কি হচ্ছে জলটা উপরে উঠছে নিচে নামছে, জলটা উপরে উঠছে নিচে নামছে, তাই তো? হ্যাঁ তো সেরকমই লাইটের ক্ষেত্রেও তাই। লাইটের ব্যাপারটা হচ্ছে ওরকম মানে মানে যে আমি যেটা বললাম যে ওয়াটারের ক্ষেত্রে যেটা ওয়েব তুই বললি, সেখানে যেমন তোর ওয়াটার মলিকুলগুলোর মধ্যে ক্রিয়েট ওয়াটার মলিকুলগুলোর মধ্যে ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক ওরকম না। তো তার পিছনে বড় অনেক থিওরি রয়েছে, আমি অত যাচ্ছি না ডিটেলসে। তো এইটুকু বললাম লাইটও ওরকম একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটা ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডের ডিস্টারবেন্স নিয়ে গঠিত, ঠিক আছে? তো লাইট যে ওয়েভ মানে লাইটের যে ওয়েভ নেচারটা আছে সেটা কিন্তু হাইগেন্স প্রমাণ করে দিয়েছে। মানে তখন লাইটের যে ওয়েভ মানে আমরা যে বলি লাইট একটা ওয়েভ, তো তার সেটা যে একটা ওয়েভ তার পিছনে যুক্তি কিন্তু হাইগেন্স দিয়েছে। তোরা তো এইটুকু জানিস যে ডিফ্রাকশন, তোরা পড়েছিস নিশ্চয়ই ডিফ্রাকশন। হ্যাঁ হ্যাঁ ডিফ্রাকশন তারপরে তোরা পড়েছিস ইন্টারফেরেন্স, হ্যাঁ পড়েছিস তো? হ্যাঁ। হ্যাঁ ওটা থেকে মানে ওটা থেকে কি আইডিয়া আছে? ওটা থেকে আমাদের আইডিয়া আছে যে লাইট একটা ওয়েভ, ঠিক আছে? মানে এইটুকু বুঝতে পারছেন যে লাইটের ওটা ওয়েভ, মানে যে লাইট একটা ওয়েভ বা তার যে ওয়েভ নেচার আছে সেটাকে কিন্তু ওই মানে ডিফ্রাকশন এবং ইন্টারফারেন্স সেটাকে ওরা মানে কি বলবো মানে তারা এগ্রিড করে যে ব্যাপারটা হ্যাঁ যে লাইট একটা ওয়েভ। এইটুকু সবার কাছে মানে ক্রিস্টাল ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ বাকি জানতো? ঠিক আছে। কিন্তু এই যে ব্ল্যাক বডি যেটা রেডিয়েশন, আমি ব্যাপারটা পুরোপুরি যাচ্ছি না ডিটেলসে কারণ এটা তোদের ওই স্যার পড়াবে। আমি শুধু এইটুকু বলতে চাইছি যে ক্লাসিক্যাল মেকানিক্সের প্রথম যেটা লুপ হোল মানে হচ্ছে যেখানে ক্লাসিক্যাল মেকানিক্স ব্যাখ্যা করতে পারছি না কোনো জিনিসটাকে, সেটা হচ্ছে প্রথম ব্ল্যাক বডি রেডিয়েশন। ব্ল্যাক বডি রেডিয়েশন কি? দেখ, আমি এবার যদি আমার নোটটা ফিরে যাই আবার, এইটা হচ্ছে তোদের ব্ল্যাক বডি রেডিয়েশন স্পেকট্রাম। স্পেকট্রাম মানে কি স্যার? স্পেকট্রাম মানে ধর তোর বেসিক্যালি যে আমি বললাম না যে ডিস্টারবেন্স, বেসিক্যালি যে একটু আগে বললাম না যে যে যেমন তুই পুকুরের মধ্যে যেমন ঢিল ছুড়লি, যেমন যে ওয়েভ গুলো যেমন ক্রিয়েট হলো, সেটা যেমন একটা ডিস্টারবেন্স, তেমনি এই যেটা রেডিয়েশন যেটা ব্যাপারটা ব্ল্যাক বডি রেডিয়েশন বা এটা যদি বলিস ব্ল্যাক বডি স্পেকটা, স্পেকটা মানে কি? ধর তোর কাছে একটা মানে কি বলবো, ধর তোর কাছে একটা ইঞ্জিনিয়ার ব্ল্যাক বডি রয়েছে, সেটা তোর কাছে একটা ব্ল্যাক বডি, আমি বিলি করে লিখলাম। এই ব্ল্যাক বডিটা একটা পার্টিকুলার টেম্পারেচার রয়েছে, ধর আমি বললাম টি টেম্পারেচার। আমি দেখলাম যে এই ব্ল্যাক বডি, আমি প্রথমে কিন্তু বলেছি যে ব্ল্যাক বডি কিন্তু সমস্ত ফ্রিকোয়েন্সি লাইটকে অ্যাবজর্ব করতে পারে, সমস্ত ফ্রিকোয়েন্সি লাইটকে এমিট করতে পারে। এবার তুই ধর একটা ব্ল্যাক বডি এরকম তুই একটা একটা ব্ল্যাক বডি ধর ধরলি, তার মধ্যে একটা তুই ফাঁকা এরকম হোল রেখেছিস, সেখান থেকে তুই লাইটকে ফেলে দিয়েছিস, যে কোনো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আমি বললাম লাইট, সেটাকে দিয়ে দিয়েছিস। দিয়ে তুই দেখলি যে তুই এবার তোর ফোর্স ওতে দিয়ে দিয়েছিস, এবার তুই তোর লাইট সোর্সটা অফ করে দিয়েছিস। এবার তুই দেখলি, আমি প্রথমেই বলেছিলাম কিন্তু ভালো করে মানে ভালো করে মনে করে দেখ যে ব্ল্যাক বডি নট অ্যাবজর্ব অল কাইন্ড অফ রেডিয়েশন বাট ইট অলসো এমিটস অল ফ্রিকোয়েন্সি লাইট, তাই তো? এবার আমি ওর এবার যখন লাইটটাকে অ্যাবজর্ব করে নিল, তখন তো এবার লাইটটাকে ও এমিট করবে, ঠিক কিনা? হ্যাঁ এবার আমি দেখছি যে যে লাইটটা এমিট করছে ও, তার একটা স্পেকট্রাম এরকম হচ্ছে। এটা আপাতত কি না কি হাবি ডাবি এর পিছনে অনেক মানে বড় আছে, যেটা তোদের ওই স্যার বলবে। আমি ফিলটা দেওয়ার চেষ্টা করছি যে ব্যাপারটা কি। তো আমি এবার ওর স্পেকট্রামটাকে স্টাডি করার চেষ্টা করছি। আমি দেখলাম যে আমার স্পেকট্রামটা ধর এরকম, এই এই বড় এইটাকে আপাতত বাদ দে। আমি দেখলাম যে আমার যে ব্ল্যাক বডি রেডিয়েশনটা হলো, যে আমি লাইটটা ফেলে আমি অফ করলাম, তারপরে যেটা ও এমিট করছে সেটাকে আমি বলছি আমি এইদিকে ওয়াই অ্যাক্সিস বরাবর তার ইন্টেন্সিটিকে প্লট করছি, আর এক্স অ্যাক্সিস বরাবর তার আমি ফ্রিকোয়েন্সিটাকে প্লট করছি। আমি একটা কার্ভ দেখতে পাবো, সেটা হচ্ছে এরকম। কেন কার্ভ দেখতে পাবো?
এই কেন কার্ভ হচ্ছে, এটা এই কার্ভটা কেন এরকম নেচারটা ফলো করছে, সেটাকে সেই সময়কার বড় বড় সায়েন্টিস্ট ছিলেন যারা ক্লাসিক্যাল মেকানিক্সে তারা এইটুকু ভাবতো যে নেচারের মধ্যে ক্লাসিক্যাল মেকানিক্স ছাড়া আর কিছু এক্সিস্ট করে না। যেমন তোরা পড়বি পরবর্তী ক্ষেত্রে, রাইলে একজন সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে রাইলে, তিনি বিখ্যাত ম্যাথমেটিশিয়ান ছিলেন, ঠিক আছে। রাইলে আছে, এছাড়া জিন্স বলে একজন সায়েন্টিস্ট আছে, রাইলে এবং জিন্স, এছাড়া উইল। তোরা এইটুকু নাম শুনেছিস, স্টিফান, তোরা ক্লাস 12 যদি পড়েছিস স্টিফান, তোরা নাম শুনেছিস স্টিফান, সায়েন্টিস্ট স্টিফান? না। রেসপন্স করে না, শুনেছিস, ঠিক আছে। তোরা এই কোর্সের মধ্যে পড়বি, বিজ্ঞানী স্টিফানের নাম তোরা শুনবি, ঠিক আছে। এই সমস্ত যে আমি এত সায়েন্টিস্টের নাম বললাম, তারা এই যে স্পেকট্রামটাকে ক্লাসিক্যাল মেকানিক্সে ব্যাখ্যা করার চেষ্টা করছে, খুব চেষ্টা করছে, কিছুতেই কিছু করতে পারছে না। ক্লাসিক্যাল মেকানিক্সে যত রকম ভাবে তারা অ্যাপ্লিকেশন করা যায়, তারা হাই ফ্রিকোয়েন্সি লিমিট, লো ফ্রিকোয়েন্সি লিমিট, সমস্ত রকম ভাবে এনার্জি ভাবছে। আচ্ছা, আমার একটা জিনিস যেটা বলা হয়নি, আচ্ছা যাই হোক, ওটা এখন অতটা এলিগেন্ট নয়, যাই হোক। তো এই যে স্পেকট্রামটাকে তারা ব্যাখ্যা করার চেষ্টা করছে, তারা ক্লাসিক্যাল মেকানিক্সের যত রকম ফর্মুলেশন হয় সমস্ত রকম ফর্মুলেশন তারা লাগিয়েছে, দিয়ে কিছুতেই ব্যাখ্যা করতে পারছে না। আচ্ছা, কিন্তু ম্যাক্সওয়েল ওয়েভ ইকুয়েশন তোরা যখন পরবর্তীতে পড়বি, এই ম্যাক্সওয়েল লাইট একটা ওয়েভ, ম্যাক্সওয়েল ইকুয়েশন, এগুলো কিন্তু আর্লি 18 অনেক আগে তৈরি হয়ে গেছে। তো তখন মানুষের মধ্যে একটা ধারণা জন্মে গেছে লাইট একটা ওয়েভ, এইটুকু ধারণা নিয়ে মানুষ সবকিছু জিনিসকে ব্যাখ্যা করার চেষ্টা করছে। এবং এটা হচ্ছে এই যে প্ল্যান, এই যে বললাম ব্ল্যাকবোর্ড রেডিয়েশন, এটা হচ্ছে আর্লি 90, 1900 একদম প্রথমে বা একটু পিছনে, এরকম এরকম সময়ে ব্ল্যাকবডি, এই যে স্পেকট্রাম যেটা আছে, এটা কিন্তু অনেক আগের স্পেকট্রাম, এই 1900 আগে মানুষ জানতো যে ব্ল্যাক বডি এরকম স্পেকট্রামকে দিচ্ছে। কিন্তু ওই 1900 সালের আগে যত সায়েন্টিস্ট ছিল, এই যে নামগুলো বললাম আমি, রাইলে, জিল, তারপরে তোর স্টিফান, এরা কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে পুরো জিনিসটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছে, কিন্তু কিছুতে কিছু করতে পারছে না। তারপরে 1900 শতকে প্রথম সায়েন্টিস্ট প্ল্যাঙ্ক এলেন। প্ল্যাঙ্ক, এই যে প্ল্যাঙ্ক নামটা আমি লিখলাম, এই তোরা ভাবতে পারিস ইনি হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের প্রথম স্রষ্টা, ঠিক আছে। প্ল্যাঙ্ক এসে কি বললেন, আমি গল্পের ছিল ব্যাপারটা বলছি, প্ল্যাঙ্ক এসে ব্যাপারটা যেটা তোরা ব্যাপারটা পুরোটাই পড়বি ইন ডিটেলসে, আমি জাস্ট পয়েন্ট অফ কিছু ব্যাখ্যা করার চেষ্টা করছি। রালে এবং জিন্স, তারা কোথায় ভুলটা করেছিল, তারা ভুলটা করেছিল হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স, আমি ক্লাসিক্যাল মেকানিক্স আমি বললাম যে ক্লাসিক্যাল পার্টিকেলকে আমি সমস্ত, যদি আমি ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে কোনো পার্টিকেলকে ডিল করি, তার ডাইনামিক্স থেকে আমি ইনস্ট্যান্ট টাইমে সবকিছু জিনিস, তার সমস্ত ফ্রিকোয়েন্সি আমি জেনে যাবো। কিন্তু শুধু তাই নয়, এবং ক্লাসিক্যাল মেকানিক্স অনুযায়ী এনার্জিটা হচ্ছে আমার কন্টিনিউয়াস ভেরিয়েবল। কন্টিনিউয়াস ভেরিয়েবল মানে কি? কন্টিনিউয়াস, তোরা কি জানিস কন্টিনিউয়াস ফাংশন মানে কি বলতো? এই যে আমি এটা এরকম কিছু প্লট করি, কিছু পেন না তুলে কিছু প্লট করে দিলাম, এটা একটা কন্টিনিউয়াস ফাংশন। তো হ্যাঁ। বাকিরা বাকিরা হ্যাঁ, আর যারা বাকি আছে তারা কিছু বল, তারা কি, তাহলে কিছু বুঝতে পারছিস নাকি আমি কিছু বোঝাতে পারছি না, সেটা আমাকে একটু রেসপন্স কর, তাহলে আমারও সুবিধা হবে। রেসপন্স না করলে কিন্তু খুব সমস্যায় পড়বি তোরা ইন ফিউচার, আমি বারবার বলছি। যাই হোক, ব্যাপারটা হচ্ছে ওরা যে ভুলটা করেছিল, সেই ভুলটা হচ্ছে তারা এনার্জিটাকে ধরেছিল ক্লাসিক্যাল। ক্লাসিক্যাল এনার্জি মানে হচ্ছে তারা বলেছিল এনার্জিটা আমার কন্টিনিউয়াস। কিন্তু প্ল্যাঙ্ক তারপরে এলেন, আমি পুরোটাকে তোদের গল্পের ছলে বলার চেষ্টা করছি যে কিভাবে ইভলভটা হচ্ছে। দেখ, প্ল্যাঙ্ক এলেন, প্ল্যাঙ্ক এসে বললেন যে না ভাই, তোমরা ভুলটা ওখানেই করছো, তোমরা ভুলটা এখানে করছো যে তোমরা ক্লাসিক্যাল নেচারটাকে, ক্লাসিক্যাল মেকানিক্সে তোমরা এখনো বেরোতে পারছো না, তোমরা এনার্জিটাকে ক্লাসিক্যালি ট্রিট করছো। এনার্জিকে ক্লাসিক্যাল ট্রিট করা মানে তোমরা এনার্জিটাকে তুমি ধরছো সেটা একটা কন্টিনিউয়াস। কিন্তু তিনি প্রথমে এসে বললেন যে আমার এনার্জিটা হবে একটা প্যাকেট প্যাকেট আকারে। সেটা হচ্ছে প্যাকেট মানে কি, ধর এই যে বলছি এনার্জিটা কন্টিনিউয়াস আসছে, সেরকম নয় যে একটা প্যাকেট, একটা প্যাকেট, একটা প্যাকেট, একটা প্যাকেট এরকম হিসেবে আসছে, এটা কন্টিনিউয়াস নয়, সেটা একটা ডিসক্রিট। এই যে ডিসক্রিট ব্যাপারটা প্রথম প্ল্যাঙ্কের হাত ধরে যে এলো, যে এনার্জিটা আমার কন্টিনিউয়াস নয়, এনার্জিটা ডিসক্রিট, এটাই এখান থেকে কিন্তু আমার কোয়ান্টাম মেকানিক্সের জন্মটা হলো। যে কোয়ান্টাম মেকানিক্সের বেসিক ফান্ডা যেটা, সেটা হচ্ছে এনার্জির কোয়ান্টাইজেশন। টার্মটাকে বলা হয় এনার্জির কোয়ান্টাইজেশন। টার্ম সম্পর্কে এত কিছু ভাবার দরকার নেই এখন, জাস্ট আমি তোদেরকে গল্পের ছলে বলার চেষ্টা করছি যে কিভাবে আস্তে আস্তে ইভলভটা হচ্ছে। তো প্ল্যাঙ্ক এসে প্রথম বললেন যে আমার এনার্জিটা পুরোপুরি কন্টিনিউয়াস নয়, আমার এনার্জিটা ডিসক্রিট। ডিসক্রিট মানে হচ্ছে সেটা একটা প্যাকেট প্যাকেটের আকারে আসছে। এবং তিনি বললেন যে আমার যে এনার্জিটা হবে, সেটা হচ্ছে যে লাইটটা আসছে, তার যদি ফ্রিকোয়েন্সি মিউ হয়, এইচ ইন্টু মিউ এর মাল্টিপ্লাই হবে। মানে
এইচ ইন্টু নিউ হতে পারে, 2h ইন্টু নিউ হতে পারে, 3h ইন্টু নিউ হতে পারে। তার ইন্টিজার মাল্টিপ্লি, মানে ইন্টিজার মাল্টিপ্লি আকারে হবে, মানে এইচ নিউ এর ইন্টিজার মাল্টিপ্লি আকারে হবে। মানে কখনো এনার্জিটা এরকম হবে না যে 0.5h নিউ, 3/2h নিউ, 7/5h নিউ, এরকম হবে না। কেন হবে না? কারণ এর এর মানে এর পিছনে কোনো যুক্তি নেই। তিনি বললেন যে প্রথম এনার্জিটা যেরকম কোয়ান্টাইজ হবে, শুধু তাই নয়, এনার্জিটা হবে আমার হচ্ছে যে এইচ নিউ, যে এটা লেস অ্যামাউন্ট অফ এনার্জি, মানে এইচ নিউটা হচ্ছে ধর একটা প্যাকেটের এনার্জি। আমি যদি বলি ধর এই প্যাকেটটা আমার এইচ নিউ এনার্জিটা আছে 2h নিউ, মানে কি একটা বড় প্যাকেট আছে। তো ব্যাপারটা বুঝতে পারছিস কি বললাম? হ্যাঁ। হ্যাঁ। বাকিটা বুঝতে পারছিস? মানে একটা প্যাকেট প্যাকেট আকারে আসছে, প্যাকেটটা ছোট হবে অথবা বড় হবে খুব, কিন্তু মাঝারি সাইজের প্যাকেট হবে না। মানে প্যাকেটটা এইচ নিউ হতে পারে, প্যাকেটটা 2h নিউ হতে পারে, প্যাকেটটা 1.5h নিউ হবে না। মানে এইটা একটা প্যাকেট হতে পারে এইচ নিউ, এটা তার ঠিক দ্বিগুণ হতে পারে, কিন্তু এমন কোনো হবে না যেটা এর আর এর মাঝখানে। ঠিক আছে? তো এই প্রথম ধারণাটা প্ল্যাঙ্ক দিলেন, এবং তিনি এই প্ল্যাঙ্কের যে কোয়ান্টাইজেশন অফ এনার্জি ধারণাটা সেটা এলো, এটা তিনি দুর্ধর্ষ ভাবে এটা পুরো ফিট করে দিলেন। এই যে কার্ভটা এরকম ফলো করছে যেটা, সেটাকে তিনি পুরোপুরি ফিট করতে পারলেন। শুধু তাই নয়, শুধু ফিটই করলেন না, তিনি এটা দেখালেন যে আমি যে ফর্মুলাটা দিলাম, প্ল্যাঙ্ক বলছেন আমি যে ফর্মুলাটা দিলাম, সেই ফর্মুলাটার আমি যদি ক্লাসিক্যাল মানে আবার পয়েন্ট অফ ভিউতে চলে যাই। ক্লাসিক্যাল পয়েন্ট অফ ভিউ মানে কি, আমরা পরবর্তী ক্ষেত্রে দেখবো যে ক্লাসিক্যাল পয়েন্ট অফ ভিউ কি। সেই কোয়ান্টাম মেকানিক্যাল পয়েন্ট অফ ভিউ, মানে যে এনার্জির কোয়ান্টাইজেশন ব্যাপারটা, এই এনার্জি কোয়ান্টাইজেশন ব্যাপারটা থেকে আমি যদি ক্লাসিক্যাল পয়েন্ট অফ ভিউতে ফিরে যাই, আমি দেখবো আমি আমার অরিজিনাল ক্লাসিক্যাল যে, মানে বললাম যে র্যালে, র্যালে বা জিল, এরা যে ফর্মুলাগুলো দিয়েছিল, তারা ক্লাসিক্যালি পুরো ব্যাপারটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছিল কিন্তু ব্যর্থ হয়েছিল। তাদের যে ফর্মুলা তার সঙ্গে পুরোপুরি মিলে যাবে, সেটা আমরা পরবর্তীতে দেখাবো। ঠিক আছে? এটা হচ্ছে আমার প্রথম ড্রব্যাক। তার মানে কি, প্রথম ড্রব্যাকটা কোথায় গেল? প্রথম ড্রব্যাকটা পৌঁছালো হচ্ছে আমার ব্ল্যাক বডি রেডিয়েশনের যে স্পেকটা, সেটাকে স্টাডি করার সময়। সেটাকে স্টাডি করতে গিয়ে সমস্ত ক্লাসিক্যাল ফিজিক্স যারা ছিলেন, তারা ক্লাসিক্যাল রিসার্চ দিয়ে পুরোটা ব্যাখ্যা করার চেষ্টা করছিলেন, কিন্তু ব্যর্থ হলেন। ব্যর্থ হওয়ার পর প্ল্যাঙ্ক এলেন। প্ল্যাঙ্ক এসে নতুন একটা আইডিয়া দিলেন। তিনি বললেন যে আমার এনার্জিটা কন্টিনিউয়াস ভেরিয়েবলে ফ্লো করবে না, সেটা একটা ডিসক্রিট অ্যামাউন্টে ফ্লো হবে, এবং সেটাকে বলা হচ্ছে এনার্জির কোয়ান্টাইজেশন। সেই কোয়ান্টাইজেশন যে নেচার, তিনি সেটাকে ওর মধ্যে ইনভলভ করালেন। ইনভলভ করিয়ে তিনি পুরো এই যে স্পেকট্রামটা আছে তিনি পুরোপুরি ব্যাখ্যা করতে পারলেন। এটা হচ্ছে প্রথম কোয়ান্টাম এখান থেকে ইভলভ হতে শুরু করলো। ঠিক আছে? আর কোনো কিছু প্রশ্ন আছে বা কার কিছু জিজ্ঞাসা আছে? না না, ঠিক আছে। বাকিরা? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপরে ফটো ইলেকট্রিক এফেক্ট, তোরা নাম শুনেছিস ফটো ইলেকট্রিক এফেক্ট? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। ফটো ইলেকট্রিক এফেক্ট। আচ্ছা, আমাকে খুব বেশি ডিটেলসে বলার দরকার নেই, এইটুকু বল ফার্স্ট ফটো ইলেকট্রিক এফেক্ট আমি তোকে এক কথা জিজ্ঞাসা করি, কি বলবি? কেউ কিছু, যা খুশি বলতে পারিস। আরে ট্রাই তো কর, অ্যাটলিস্ট ভুল হবে, অ্যাটলিস্ট ভুল হবে, এর থেকে বেশি কিছু তো হবে না। মানে ওই লাইটটা ওই ফোটন কণার সমষ্টি। বাবরে, ফোটন তো অনেক বড় টার্ম চলে গেছে, ফোটন অব্দি কনসেপ্ট অনেক পরে। মানে এই ওটা ফোটন, ইলেকট্রনের সমষ্টি, ওরকম কিছু বলেছে। ইলেকট্রনের সমষ্টি মানে? মানে লাইটের পার্টিকেল ওয়েভের মতো কাজ করে। ওটা তো ফটো ইলেকট্রিক এফেক্ট না। ফটো ইলেকট্রিক এফেক্ট মানে কি? ফটো ইলেকট্রিক এফেক্ট, ফটো মানে বেসিক্যালি কি ইংরেজি ভাবতে পারিস? কোনো স্পেশাল মেটালের ওপর লাইট পড়লে তার রেজিস্ট্যান্স বাড়ে বা সেই ইলেকট্রন করে, এমিট করে। এমিট করে, আচ্ছা। স্পেশাল মেটেরিয়াল বলতে? স্পেশাল মেটেরিয়াল বলতে একটা নির্দিষ্ট এনার্জি বা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির ওয়েভলেন্থে লাইট গেলেই তবে। ঠিক। তার মানে ফটো ইলেকট্রিক এফেক্ট মানে বেসিক্যালি আমার একটা, ধর আমি যদি ড্র করি, ধর এটা আমার কাছে যেখানে একটা মেটেরিয়াল আছে, এর উপর আমি যদি লাইট ফেলি, এখান থেকে কি বেরোবে বললি, যে বললি একটু যদি বললি বল, আমি যখন লাইট ফেলি আমি কি বেরোবে? বল বল। হ্যাঁ, এখান দিয়ে ইলেকট্রন এমিট করবে মেটালটা, সারফেসটা। ইলেকট্রন বেরোবে, আচ্ছা।
হ্যাঁ অবশ্যই এটা ফটো ইলেকট্রিক এফেক্ট, যে মানে বেসিক্যালি আমার কাছে একটা যে কোনো মেটালিক শিট থাকবে, তার উপর আমি লাইট ফেললে, শুধু তাই নয় একটা পার্টিকুলার লাইট ফেললে সেখান থেকে ইলেকট্রন বেরোবে, তাই তো? আচ্ছা সব ইলেকট্রন গুলো কি বেরিয়ে যাবে? কোন ইলেকট্রন গুলো বেরোবে বলতো? আচ্ছা আমি অত যাচ্ছি না জেলতে। মানে বেসিক্যালি কি, ধর তোর এখানে এখানে যেগুলো ছিল, একটা মেটাল আছে না, ধর এটা একটা মেটাল, তার মধ্যে এই যে ইলেকট্রন গুলো বসেছিল, এখানে বেসিক্যালি লাইট এসে পড়ছে, লাইট এসে পড়ছে, এখান থেকে এই ইলেকট্রন গুলো বেরিয়ে যাচ্ছে, তাই তো? এটাই তো বেসিক্যালি ফটো ইলেকট্রিক এফেক্ট, ঠিক? তো এই যে ফটো ইলেকট্রিক এফেক্ট, এটা কিন্তু অনেক আগে আবিষ্কার হয়েছে। হার্জ বলে একজন সায়েন্টিস্ট আছে, সম্ভবত 1876 বা 1886 কোনো একটা সাল হবে। হার্জ প্রথমে এই ফটো ইলেকট্রিক এফেক্টটাকে লক্ষ্য করেছিলেন, ঠিক আছে? কিন্তু তার ব্যাখ্যা কেউ প্রপার কেউ ভালোভাবে তখনও দিতে পারেনি, ঠিক আছে? তো 1905 সালে প্রথম আইনস্টাইনের প্রবেশ। আইনস্টাইন এসে ওই যে প্ল্যাঙ্ক বলেছিল না, প্ল্যাঙ্ক বলেছিল যে আমার যে যে এনার্জিটা বেরোচ্ছে সেটা কন্টিনিউয়াস এনার্জি নয়। আচ্ছা আচ্ছা, আরেকটা আমি বলে দিয়েছি, সেটা সেটা হচ্ছে কেন তখন অবধি এটার যে 1876 বা 1886 এরকম কোন একটা সালে হার্জ প্রথম, আমি এইচে বলে লিখলাম, পুরোপুরি লিখলাম না, হার্জ, হার্জ যে সায়েন্টিস্ট ছিলেন তিনি এটাকে প্রথম অবজার্ভ করেছিলেন, ঠিক আছে? এবং তারাও মেন যে ভুলটা করেছিল সেটা হচ্ছে, যেহেতু লাইট আসছে, তো তারা সেটাকে ধরেছিল একটা ওয়েভ। কারণ তার আগে অবধি রমরমিয়ে তো চলছে ম্যাক্সওয়েল ইকুয়েশন, মানে লাইট এজ এ ওয়েভ, তারপরে তো হাইগেন্স প্রিন্সিপাল, মানে পুরো সলিড, মানে ঠিকঠাক কাজ করছে। তো মানুষ মানে একবার চোখ বন্ধ করে লাইট এজ এ ওয়েভ কাজ করে, মানে লাইট এজ এ ওয়েভ ট্রিট করে পুরো ব্যাপারটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই কিছু ব্যাখ্যা করতে পারছে না। তখন 1905 সালে আইনস্টাইন ঢুকলো। আইনস্টাইন ঢুকে কি করলো, ঢুকে প্ল্যাঙ্কের যে আইডিয়াটা ছিল যে এনার্জির কোয়ান্টাইজেশন, সেই আইডিয়াটাকে কাজে লাগালো। কাজে লাগিয়ে তিনি দেখালেন যে লাইট আমরা যেটা বলছি সেটা ঠিকই, কিন্তু যখনই আমি বলছি যে লাইটের যে এনার্জিটা সেটা অ্যাজ এ কোয়ান্টাইজেশন ইন নেচার, মানে তার যে কোয়ান্টা, মানে তার যে কোয়ান্টা কোয়ান্টা প্যাকেট, প্যাকেট যখন আমি বলছি, তখন কিন্তু আমি লাইটকে অ্যাজ এ ওয়েভ ট্রিট করতে পারবো না। তখন কিন্তু লাইটকে অ্যাজ এ পার্টিকেল ওয়েভ ট্রিট করলেন, এবং উইথ দ্য কনটেক্সট অফ প্ল্যাঙ্ক যে হাইপোথিসিস বা প্ল্যাঙ্ক ব্ল্যাক বডি রেডিয়েশনের সময় যে তিনি বলেছিলেন যে এনার্জি কোয়ান্টাইজেশন, ওই কনটেক্সটটাকে তিনি কাজে লাগিয়ে দুর্ধর্ষভাবে তিনি তাকে পুরো ব্যাখ্যা করতে পারলেন। তার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো আইনস্টাইনের এটা হচ্ছে একটা নোবেলের একটা, ঠিক আছে? বুঝতে পারলি সবাই? এর মানে এই যে ফটো ইলেকট্রিক কি, সেটা অবশ্যই আরো পড়ানো হবে ডিটেলসে, কিন্তু আমি ব্যাপারটা আসতে চাইছি যে ফিলটা দিয়া, যে প্রথম ব্ল্যাক বডি রেডিয়েশনকে যখন ব্যাখ্যা করার চেষ্টা করা হলো ক্লাসিক্যালি, ভুল হলো। প্ল্যাঙ্ক এলেন, তিনি ঠিক করলেন। আইনস্টাইন এলেন, আইনস্টাইন এসে এই কোয়ান্টাম ফিনোমেনাটাকে তিনি আরো স্ট্রং করলেন, যে হ্যাঁ কোয়ান্টাম ফিজিক্স বলে কিছু আছে, যেটাকে দিয়ে আমি এই ব্যাপারটাকে ব্যাখ্যা করতে পারলাম। বুঝতে পারলি সবাই কি বলতে চাইছি আমি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ তাহলে দেখ একটা মানে ব্যাপারটা অনেকটা এরকম হয়ে যাচ্ছে না, কন্ট্রাডিক্টরি, যে লাইট আমি একবার বলছি যে ওয়েভ, এটাও ভুল নয়, কারণ লাইট আছে ওয়েভ আমি ট্রিট করে ডিফ্রাকশন প্যাটার্ন দেখিয়েছি, ইন্টারফারেন্স প্যাটার্ন শো করিয়েছি, ম্যাক্সওয়েল ইকুয়েশন আমি দেখিয়েছি। আবার আমি এখানে বলছি লাইট আছে পার্টিকেল, লাইট আছে পার্টিকেল, এটা মানে কোনটা কোনটা ঠিক? তখন ডিব্রগলি বলে একজন সায়েন্টিস্ট আছেন, তিনি এলেন। তিনি এসে বললেন যে না না, তোমরা যেটা বলছো কোনোটাই ভুল নয়, দুটোই ঠিক, কিন্তু দুটোর কনটেক্সটটা ডিফারেন্ট। তিনি প্রথম এসে লাইটের ওয়েভ অ্যান্ড পার্টিকেল এই দুটো নেচারের মধ্যে একটা সম্পর্ক দিয়েছিলেন, যেটাকে বলা হয় ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। তিনি দেখালেন যে লাইট অ্যাজ এ ওয়েভ, লাইট অ্যাজ এ পার্টিকেল, কি করে দুটোর মধ্যে ইন্টারকানেকশন আছে, ঠিক আছে? এটা তিনি দিলেন হচ্ছে লুইস ড্রিবগলি। তো তারপরে আরো বিভিন্ন রকমের মানে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে। মানে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট গুলো হয়েছে সেটা কোয়ান্টাম যে নেচার বা যে কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম ফিজিক্স বা সত্যি যে ক্লাসিক্যাল মেকানিক্স এর বাইরেও কিছু আছে, সেই ভিত্তিটাকে আরো স্ট্রং হতে হতে গেছে আস্তে আস্তে। তার মধ্যে প্রথম বললাম ব্ল্যাক বডি, তারপরে বললাম ফটো ইলেকট্রিক, তারপরে আমি বললাম এই যে ডুয়ালিটি নেচার, তারপরে আমরা পড়বো হাইজেনবার্গ। হাইজেনবার্গ আমাদের সায়েন্টিস্ট, এটা একটা গল্প। যিনি তার জীবনে কোনো পরীক্ষায় কোনোদিন সেকেন্ড হয়নি, অলওয়েজ ফার্স্ট হয়েছে, ঠিক আছে? তো হাইজেনবার্গ বলে একজন সায়েন্টিস্ট, তিনি এলেন। তিনি এসে দেখালেন যে আচ্ছা তুমি যে বলছো যে লাইট আছে ওয়েভ, লাইট আছে পার্টিকেল, এই যে ডুয়ালিটি যেটা আছে, এবং ক্লাসিক্যাল মেকানিক্স অনুযায়ী আমরা বললাম যে আমি কোনো একটা পার্টিকেলের ডাইনামিক্সটাকে সাইমালটেনিয়াসলি, পার্টিকেলের পজিশন, পার্টিকেলের মোমেন্টাম, পার্টিকেলের পজিশন না পার্টিকেলের ভেলোসিটি না, মানে পার্টিকেলের
ভেলোসিটি জানা মানে পার্টিকেলের মোমেন্টাম আমি জানবো, তাই তো? আচ্ছা, ভেলোসিটি আর মোমেন্টামের মধ্যে কি সম্পর্ক বলতো ক্লাসিক্যালি? P=mv। এমভি, গুড। তো আমি বললাম যে আমি ক্লাসিক্যাল মেকানিক্স অনুযায়ী পার্টিকেলের যদি পজিশন আমি ইনস্ট্যান্ট জানতে পারি, পার্টিকেলের মোমেন্টাম আমি ইনস্ট্যান্ট জেনে যাবো। তো পার্টিকেলের যে পজিশন এবং মোমেন্টাম সাইমালটেনিয়াসলি আমি জানতে পারছি ক্লাসিক্যাল মেকানিক্স অনুযায়ী। কোয়ান্টাম মেকানিক্সে ওটা সব থেকে বড় ড্রব্যাক। কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী হাইজেনবার্গ দেখালেন যে আমি সাইমালটেনিয়াসলি পার্টিকেলের পজিশন, পার্টিকেলের মোমেন্টাম মাপতে পারবো না। আমি পার্টিকেলের পজিশন, পার্টিকেলের মোমেন্টাম সাইমালটেনিয়াসলি মাপতে গেলে আমার একটা মিনিমাম এরর থাকবে। তো সেটা কি অত ডিটেলস আমি যাচ্ছি না, সেটা পুরোপুরি সবকিছু ব্যাপারটা জানতে পারবে, কিন্তু ব্যাপারটা ফিল কর যে কোথায় 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 রুলগুলো হচ্ছিল ক্লাসিক্যাল মেকানিক্স থেকে তখন আমি কোয়ান্টাম মেকানিক্সে শিফট করলাম। তার মধ্যে এটা হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল বলা হয় একে। এই গোটা কোয়ান্টাম মেকানিক্স বা গোটা কোয়ান্টাম ফিজিক্স কিন্তু হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের উপর বেস করে দাঁড়িয়ে আছে। ঠিক আছে। এরপরে 1923 খ্রিস্টাব্দে এলেন। তার আগে অনেক হয়েছে, যেমন বোরের মডেল আছে, সেখান থেকে তোরা দেখবি যে এনার্জি কোয়ান্টাইজেশন সেটা আরো স্পষ্ট হয়েছিল। ঠিক আছে। তারপরে ক্রম্পটন এফেক্ট তোরা পড়বি। ক্রম্পটন এফেক্টে তোরা দেখবি যে পার্টিকেলের যে পার্টিকেল নেচার, সেটাকে মানে লাইটের যে পার্টিকেল নেচার বা ইলেকট্রোম্যাগনেটিক যে কোনো রেডিয়েশন যে পার্টিকেল নেচার, সেটা আরো স্ট্রং হলো। তারপরে তোরা দেখবি যে পার্টিকেলের ওয়েভ নেচারটা আরো স্ট্রং হলো যখন তোরা বলবি ডেভিসন জার্মার বলে দুজন সায়েন্টিস্ট, তারা পার্টিকেলের যে ওয়েভ নেচার সেটাকে আরো স্ট্রং করলো। তার মানে যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি ব্যাপারটা আসছে, যে পার্টিকেলের যে ওয়েভ, পার্টিকেলের যে ওয়েভ মানে যে রেডিয়েশন আছে ওয়েভ, রেডিয়েশন আছে পার্টিকেল, সেটা কিন্তু আরো স্ট্রং হতে শুরু হচ্ছে। তারপরে 1925 বা 1926 এই সময় এলেন শ্রোডিঙ্গার। তিনি এসে দেখালেন, আচ্ছা আমি যদি পার্টিকেলটাকে বলছি পার্টিকেল আজ ওয়েভ কাজ করছে, তার মানে এই ওয়েভটাকে আমাকে ব্যাখ্যা করার জন্য কোনো একটা কিছু ইকুয়েশন দিতে হবে। যেমন তোরা দেখ, তোরা ওয়েভ ইকুয়েশন পড়েছিস তাই তো? যে আমরা তোদের আগের সেমিস্টারে তোদের তো ছিল নাকি, ওয়েভ ছিল তো? হ্যাঁ হ্যাঁ, তোরা যে ওই যে ওয়েভ ইকুয়েশন পড়েছিস, তোরা ওয়েভ তোরা বলেছিস যে যে কোনো ওয়েভের ইকুয়েশন মানে কি একটা বেসিক্যালি ডিস্টারবেন্স, তাই তো? মানে ডি টু সাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু ডি টু সাই মানে 1/c স্কোয়ার ডি টু সাই ডিটি স্কোয়ার। তোরা আমি লিখলে বুঝতে পারবি। ডি টু এক্স যদি বলি, ডি টু এক্স ডিটি স্কোয়ার ইকুয়াল টু 1/c স্কোয়ার ডি টু এক্স, সরি এক মিনিট, ডি টু ওয়াই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/c স্কোয়ার ডি টু ওয়াই ডিটি স্কোয়ার। এইটা ওদের সবাই কিছু জানা? সবাই জানিস তো এটা কি? হ্যাঁ। এটা কি বলে বলতো? নর্মাল ওয়েভ ইকুয়েশন, তাই তো? 1D ওয়েভ ইকুয়েশন, ঠিক? হ্যাঁ। তো এই ওয়াইটা কি? ওয়াই ইজ এ ফাংশন অফ টি, নাথিং বাট এ ডিস্টারবেন্স, তাই তো? এরকম এরকম ডিস্টারবেন্স, তাই তো? মানে আমি যদি একটা ওয়েভ বলি, ওয়েভটা কোন টাইমে কোন পজিশনে আছে সেটা আমি কিন্তু এটাকে যদি সলভ করি তাহলে আমি পেয়ে যাবো কিন্তু, ঠিক? নাকি না বল? এটা আমি সলভ করে কি পাবো? এটা আমি সলভ করে পাবো ওয়াই এজ ফাংশন অফ টি, হ্যাঁ হ্যাঁ তাই তো? তারপরে কি যে কোনো সময় আমি ওয়েভটাকে পুরোপুরি টেস্ট করতে পারবো, ঠিক? হ্যাঁ সিমিলারলি শ্রোডিঙ্গার 1926 এ এলেন। তিনি বললেন, আচ্ছা তোমরা বলছো যে পার্টিকেল ওয়েভ, ওয়েভ পার্টিকেল একটা ডুয়ালিটি কাজ করছে, তো পার্টিকেল যদি ওয়েভ হিসেবে কাজ করে তাহলে তারও একটা ওয়েভ কিছু থাকবে, ওয়েভিগেশন টাইপের থাকবে, ঠিক? তো তিনি প্রথম ওয়েভিগেশনটাকে তিনি প্রেডিক্ট করলেন। দেখ, তোরা কিন্তু যখন নিউটনস ল পড়লি, তোরা কিন্তু নিউটনস ল কিভাবে এসেছে সেটা তো মানে এফ ইকুয়াল টু কেন এম এ তিনি লিখলেন, নিউটন কেন এফ ইকুয়াল টু এম এ লিখেছে তার কিন্তু কোনো যুক্তি নেই, ঠিক কিনা? যে কেন এফ ইকুয়াল টু হ্যাঁ এম এ হলো, এটা হ্যাঁ কিন্তু নেচার নেচার ওটাকে ফলো করে, নেচার ওটাকে ফলো করে, সেই জন্য এফ ইকুয়াল টু এম এ হয়। আমরা জানি না যে নিউটনস ল এফ ইকুয়াল টু কেন এম এ, বাট এটুকু জানি যে এফ ইকুয়াল টু এম এ হয় সেটা আমরা প্রমাণ করতে পারবো, তার এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন আছে। এফ ইকুয়াল টু এম এ ধরে আমরা পার্টিকেলটাকে পুরোপুরি ব্যাখ্যা করতে পারছি, ঠিক? হ্যাঁ সিমিলারলি যখন শ্রোডিঙ্গার সময় পড়বো, শ্রোডিঙ্গার কেন এটাকে লিখলো সেটা ও আমি জানি না, বা উনি হয়তো জানেন না, কিন্তু তিনি ওটাকে ধরে যখন আমরা ওই শ্রোডিঙ্গারটাকে ধরবো, ধরে বিভিন্ন কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমকে ডিল করবো, আমরা দেখবো সেটা পুরোপুরি মিলে যাচ্ছে। তার মানে কি, ওইগুলোকে বলা হচ্ছে এম্পেরিক্যাল ফর্মুলা, ওইগুলোকে বেস করে আমি বাকি জিনিসগুলো ব্যাখ্যা করতে পারবো। মানে ওটার এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন হবে, যেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে পড়বো কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাপ্লিকেশন হিসেবে। সেটাই আমার পার্ট।
এইটুকু সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ আমি আমাদের ফান্ডা করতে শুরু হবে, বুঝতে পারলি? এত অব্দি আমি যে বললাম সোডিয়াম এডুকেশনের আগে অব্দি, সোডিয়াম এডুকেশনের আগে অব্দি যে পার্টটা ইভলিউশন পার্ট সেটা তুই অয়েন পড়াবে। এবং যখন সোডিয়াম এডুকেশন লিখে দিবি, যখন তুই জানিস পুরোপুরি সোডিয়াম এডুকেশন, তারপর থেকে যে ডাইনামিক্যাল পার্টটা আসবে সেটা টাইম পড়াবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মানে আমি মেন ব্যাপারটা তোকে আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে ও কোনটা পড়াবে, বা মেন ফিল্ডটা অ্যাকচুয়ালি কি, কোথায় কোথায় ড্রব্যাক গুলো হলো, কোথায় কোথায় কিভাবে ওটা ইভলভ হলো। এবং একটা মজার ঘটনা বলি। আচ্ছা, ধর একটা তোর কাছে দেওয়াল রয়েছে, একটা যে আমাদের যে বাড়ির দেওয়াল গুলো হয়, সেই দেওয়ালে এক প্রান্তে তুই দাঁড়িয়ে আছিস, এক প্রান্তে তোর বন্ধু দাঁড়িয়ে আছে। তুই বললি যে তুই তোর বন্ধুকে বললি যে ভাই, তোর হাতে যে বলটা রয়েছে, ধর তোর বন্ধুর হাতে একটা বল আছে, ভাই এই বলটা আমাকে দেওয়ালের ওপর দিয়ে দিবি না, দেওয়ালের ভেতর দিয়ে আমাকে দে। থেকে কোনোদিন মানে বলটা তোর কাছে আর কোনোদিন পৌঁছাবে? না মানে তুই দাঁড়িয়ে আছিস একটা দেওয়ালের এক প্রান্তে, দেওয়ালের অপর প্রান্তে আরেকজন দাঁড়িয়ে আছে তোর বন্ধু। তুই তোর বন্ধুকে বললি ভাই, বলটা দেওয়ালের ওপর দিয়ে আমাকে দিবি না, দেওয়ালের ভেতর দিয়ে আমাকে দেওয়ার চেষ্টা কর। বলটা তোর কাছে কোনোদিনও পৌঁছাবে না, ঠিক? হ্যাঁ কিন্তু কোয়ান্টাম মেকানিক্স বলবে না। কোয়ান্টাম মেকানিক্স যেটা বলবে, সানি ফ্যাক্ট যেটা, কোয়ান্টাম মেকানিক্স বলবে না, তোর কাছেও বলটা আসার কিছুটা প্রবাবিলিটি আছে। এবার আসছে প্রবাবিলিটি। এই যে আমি বললাম যে বলটা তোর কাছে আসার প্রবাবিলিটি, হোয়াট ইজ প্রবাবিলিটি? প্রবাবিলিটি ব্যাপারটা মানে পুরোপুরি কোয়ান্টাম মেকানিক্সের বেসিক বেস। আমরা যখন ক্লাসিক্যাল মেকানিক্স পড়ছি, ক্লাসিক্যাল মেকানিক্সে ব্যাপারটা পুরোটা ডিটারমিনিস্টিক। মানে আমি একটা ইসের পুরোপুরি ব্যাপারটা মাপতে পারছি, পুরোপুরি দেখতে পাচ্ছি, কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের বেসিক যেটা ভিত্তি সেটা হচ্ছে প্রবাবিলিটি। মানে কোয়ান্টাম মেকানিক্স পুরোপুরি প্রবাবিলিস্টিক ইন নেচার, ঠিক আছে? মানে কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী একটা মজার ব্যাপার সেটা হচ্ছে, তোর বন্ধু যদি বলটা ওই দিক থেকে ছোড়ে, তোর কাছেও বলটা আসার কিছু একটা প্রবাবিলিটি আছে, কিন্তু সেটা ক্লাসিক্যাল মেকানিক্সে পুরোপুরি শূন্য, তোর কাছে বলটা কোনোদিনও আসবে না, হ্যাঁ ঠিক? এবার তোরা এই যে ঘটনাটাই বললাম যে প্রবাবিলিস্টিক নেচার, এই যে পার্টিকেলটা, তার মানে পার্টিকেলটা কোনোভাবে দেওয়ালের ভেতর দিয়ে ঢুকে তোর কাছে আসতে পারে। এই ঘটনাটাকে বলে টানেলিং ব্যাপার, টানেলিং, কোয়ান্টাম টানেলিং। এই টার্মগুলো তোকে বলছি, কোয়ান্টাম টানেলিং। এই কোয়ান্টাম টানেলিং এফেক্ট যেটা ঘটে সেটা কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্সে একটা বিশাল বড় ব্রেক থ্রু। সরি কোয়ান্টাম মেকানিক্স একটা বিশাল বড় ব্রেক থ্রু, ঠিক আছে? এই যে আমরা বলি যে নিউক্লিয়াস থেকে বিভিন্ন রকমের পার্টিকেল ডিকে হয়, বিটা ডিকে, আলফা ডিকে, গামা ডিকে, এগুলো নাথিং বাট কোয়ান্টাম টানেলিং। তো ব্যাপারটা বুঝতে পারছিস যে আমাদের এই যে অ্যাটমিক ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স, এই যে এত রকমের ফিল্ড আছে, এর পুরোপুরি কিন্তু বেসিক হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। ওগুলো তুই ক্লাসিক্যাল মেকানিক্সে কোনোদিনও দেখা করতে পারবি না। তো এই যে অ্যাপ্লিকেশন গুলো বুঝতে পারছিস কোথায় কোথায় আছে কোয়ান্টাম মেকানিক্সে? হ্যাঁ আমি বুঝতে পারছি বলতে চাইছি আমি যে মানে অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনটা কতটা মারাত্মক কোয়ান্টাম মেকানিক্সে। সবাই একটু রেসপন্স কর, বাকিরা যদি কিছু বুঝতে না পারি আমি তাহলে আবার বলবো। মানে অ্যাটলিস্ট বেসিক ধারণাটা ক্লিয়ার তো যে কোয়ান্টাম মেকানিক্স কোথায় মানে অ্যাপ্লিকেবল, এবং কোয়ান্টাম মেকানিক্স দিয়ে আমি কি কি ব্যাখ্যা করতে পারবো, এবং কোয়ান্টাম মেকানিক্স পুরোপুরি প্রবাবিলিস্টিক ইন নেচার। সবার কাছে ক্লিয়ার আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে সবার কাছে? বাকিরা বাকিরা রেসপন্স করতে। ঠিক আছে তো সবার কাছে পুরোপুরি ক্লিয়ার তো? আচ্ছা, তুই যেটা কিছু বলছিলাম আমার ক্লিয়ার আছে। এটা হচ্ছে আমার আজকের মেইন টপিক ছিল। আরেকটা কথা যেটা হচ্ছে, এবার আমি যদি মানে আমার পড়ানোর সাইডে আসি, সেটা হচ্ছে মেবি হয়তো আমি একটু আগে ফার্স্ট বলেছি, কিন্তু নেক্সট ক্লাস থেকে আমি একটু স্লো বলার চেষ্টা করবো। বা ইন কেস যদি আমার কিছু কথা ফার্স্ট মনে হয় তোদের, তোরা ইনস্ট্যান্ট থামাবি, বলবি দাদা একটু একটু ফার্স্ট হয়ে যাচ্ছে, একটু স্লো করার জন্য, ঠিক আছে? এটা প্রথম পয়েন্ট গেল। সেকেন্ড পয়েন্ট, আমি যেটা বেসিক্যালি ফলো করব সেটা হচ্ছে, তোরা জানিস তোদের ইন ফিউচার তোরা যখন পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন এক্সাম দিবি, মেনলি কম্পিটিটিভ এক্সাম, তো আমি তো যে সিলেবাস আমার কাছে আছে সেটাতে পড়াবই, কিন্তু আমি যে ওই যে এমপিএমএসসি যেটা বললো না, স্পেশাল প্রবলেম সেট, সেখানে কিন্তু নট অনলি মানে ইউনিভার্সিটি কোশ্চেন, সেখানে আমি কিন্তু কম্পিটিটিভ টাইপের এক্সাম, কম্পিটিটিভ টাইপের কোশ্চেন কিন্তু ম্যাক্সিমাম থাকবে সেখানে। আমার মানে টার্গেটটা বুঝতে পারলি কি বলতে চাইলাম আমি? আমি হ্যাঁ সিলেবাসটা আমি ফলো করবো ওখানে, কিন্তু সেখানে সিউর কোশ্চেন তো থাকবেই, কিন্তু আমি দেখ সবাই এর জন্য অবশ্যই কোশ্চেন সব কিছু নয়, বাট আমি অলওয়েজ আমার দিক থেকে চেষ্টা করবো যত রকমের এক্সাম আছে বিভিন্ন, জ্যাম, পিআইএফআর, জেএস বা সিএফআইএন, সেখান থেকে কিছু কিছু ইন্টারেস্টিং প্রবলেম তোদেরকে দেওয়ার চেষ্টা করবো। এবং তোরা সেগুলোকে যদি করিস, অ্যাকচুয়ালি প্রবলেমটা সম্পর্কে যদি তোরা ফিজিক্যালি ভাবিস, তাহলে তোরা কিন্তু ফিল করতে পারবি হোয়াট ইজ কোয়ান্টাম মেকানিক্স। আর একটা কথা, সেটা হচ্ছে ক্লাস করতে করতে যদি কারোর কোনো পয়েন্ট, কোনো জায়গায়, কখনো যখন খুশি ডাউট হোক, যদি ইনস্ট্যান্ট জিজ্ঞাসা নাও করিস,
অ্যাটলিস্ট নোট করে রাখবি, শেষে জিজ্ঞাসা করবি বা ইনস্ট্যান্ট আমি আমাকে জিজ্ঞাসা করবি, আমি কিন্তু কোনো রকম কোনো বিরক্ত হবো না, ঠিক আছে? আর 4 পয়েন্ট যেটা হচ্ছে অবশ্যই লাইভ ক্লাসটাকে তোরা ফলো করার চেষ্টা করিস। ইন কেস যদি কারোর কোনো রকম খুব খুব সমস্যা না হয়, তোরা লাইভ ক্লাসটাকে বেসিক্যালি প্রেফারেন্স দিস। তো লাইভ ক্লাসটা ফলো করলে কি হয়, ইন্টারাকশনটা ভালো হয়, এবং ইন্টারাকশন তোরা যত করবি তত তোরাও শিখবি, ঠিক আছে? তো এত অবধি আমার বলার ছিল। তো নেক্সট ক্লাস মোটামুটি অনেকটাই শুরু করবে তোদের বেসিক ফাউন্ডেশন অফ কোয়ান্টাম মেকানিক্স বা ইভলিউশন অফ কোয়ান্টাম মেকানিক্স বা হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ কোয়ান্টাম মেকানিক্স, সেখান থেকে উনি শুরু করবেন। তো আমি এখানেই থামলাম আজকে। তো বেসিক ফিলটা আমি দেওয়ার চেষ্টা করলাম, আশা করি কারোর কাছে কোনো কিছু ডাউট নেই, বা কিছু থাকলেও আমাকে ফিল ফ্রি টু আস্ক মি। ঠিক আছে, তাহলে আমি মোটামুটি এটা অফ করলাম স্ক্রিন শেয়ারটা। অপূর্বদা, ইউ ক্যারি অন নাও। বেশ বেশ। তো আমি নতুন করে আর কি বলবো, কিছু বলবো না, শুধু একটা কথাই বলতে চাই, জিনিসগুলো একদম বেসিক থেকে কীভাবে ধরে ধরে বললো দেখতে পেলি তো, তো এই জিনিসগুলো কিন্তু এইভাবে অ্যাপ্রোচটা করতে হবে, ঠিক আছে? আর কথার সাথে সাথে উত্তর দিতে হবে, ঠিক আছে? এরকম বারবার জিজ্ঞাসা করছে তারপর তোরা উত্তর দিচ্ছিস, ওটা করিস না, ঠিক আছে? তো এটা তো যেটা বললাম, আর নতুন করে কিছু বলার নেই। মডার্ন ফিজিক্সের প্রথম এবং শেষ ফ্রি ক্লাস, আর তাদের যারা সিইউ আছে তাদের জন্য যে 4টে পেপারের উপরই একটা করে ক্লাস হবে, ফ্রি সেশন, ঠিক আছে? তোরা অ্যাটেন্ড করিস। আর তোদের ওই সমস্ত পেপার নিয়ে যে কম্বো যেমন অফার আছে, সে কম্বোর ব্যবস্থা করে দেবো। আর তোদের আবার পাইথন আছে দেখছিলাম, ওটা আবার ঝামেলা, সে পাইথন পিছু ছাড়ছে না এক কথায়, তো ওটাও আবার পড়াতে হবে, তো ওটাও আছে। তো সমস্ত কিছু নিয়ে কম্বো অফারটা আবার করে নেবো, তো তোদের ওইসব নিয়ে ভাবতে হবে না। অতটা সম্ভব অ্যাফোর্ডেবল করা আমি চেষ্টা করবো। তোরা যেটা বলো সেটা হচ্ছে ক্লাসগুলো কর, ঠিক আছে? টাকা পয়সা নিয়ে ওরকম ভাবিস না, তোরা মন দিয়ে কথা শোন আর ক্লাস কর, ঠিক আছে? আর কে একজন লেফট হয়ে গেল, কে জানি না কে লেফট হয়ে গেলো, যাই হোক। তো ওরকম তোদের এমনি কলেজের বন্ধু বান্ধবীদের এই ক্লাসগুলো শেয়ার করি। তার আজকে যে পেপার ওয়ার্কটা থাকবে সেটা ফ্রিলি গ্রুপে অ্যাভেলেবেল হয়ে যাবে, মানে যে নোটস ছিল তার সাথে পেপার ওয়ার্ক সমস্তটাই পিডিএফ করে তোদের সৈকত স্যার দিয়ে দেবেন, ঠিক আছে? দাদাই বলতে পারিস ওকে, তোদের সিনিয়রই। যাই হোক, তোরা নতুন করে কিছু বলার নেই, তোরা লেফট নিতে পারিস।